আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো তো? আজকে আমরা শুরু করে যাচ্ছি আমাদের ফার্মাকোডাইনামিক্স এর ফার্স্ট ক্লাস। আমরা মোটামুটি ফার্মাকোকাইনেটিক্স পড়েছি এতদিন। আজকে আসতেছি আমরা হচ্ছে ফার্মাকোডাইনামিক্স। ফার্মাকোডাইনামিক্স হচ্ছে হোয়াট ড্রাগ ডাজ টু দ্য বডি। আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা পড়েছিলাম, হ্যাঁ, হোয়াট ড্রাগ ডাজ টু দ্য বডি। তো সেখানে আসলে ফার্মাকোডাইনামিক্স এর মধ্যে তাহলে কি কি জিনিস চলে আসছে? ফার্মাকোডাইনামিক্স এর মধ্যে আমাদের চলে আসতেছে হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অফ ড্রাগ, ফার্মাকোলজিক্যাল অ্যাকশন এন্ড অ্যাডভার্স ইফেক্ট। ফার্মাকোন আমরা জানি ড্রাগস, আর ডিনামিক্স মানে হচ্ছে পাওয়ার। ড্রাগের যে পাওয়ার, ড্রাগ কি করতেছে বডিতে, সেটাই হচ্ছে আমাদের ফার্মাকো ডিনামিক্স। এগুলো নিয়ে আজকে আমরা মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন এগুলো কিছু কথাবার্তা আমরা বলবো। ড্রাগের যে অ্যাকশন সেগুলো আসলে কিছু টাইপস আছে, যে একটা ড্রাগস এর অ্যাকশনের কিছু টাইপস আছে, এগুলো আমরা ছোট করে জেনে নেই। সেটার মধ্যে ফার্স্ট হচ্ছে যে স্টিমুলেশন। স্টিমুলেশন হচ্ছে কিছু ড্রাগস অ্যাক্টস বাই দ্য ইনক্রিজিং দ্য অ্যাক্টিভিটি অফ স্পেসিফিক অর্গান সিস্টেম, যেমন অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন স্টিমুলেটস দ্য হার্ট রিজাল্টিং ইন আ ইনক্রিজ হার্ট রেট অ্যান্ড ফোর্স অফ কন্ট্রাকশন। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ দ্য এক্সাম্পল অফ স্টিমুলেশন। আর নাম্বার টু হচ্ছে মনে করো ডিপ্রেশন। ডিপ্রেশন কিছু ড্রাগস, সাম ড্রাগস অ্যাক্ট বাই ডিক্রিজিং দ্য অ্যাক্টিভিটি অফ স্পেসিফিক অর্গান সিস্টেম, যেমন বারবিচুরেটস। তারপরে হচ্ছে আমাদের জেনারেল অ্যানাস্থেটিক যে ড্রাগস গুলো আছে সেগুলা। এগুলো কি করে? এই জেনারেল অ্যানাস্থেটিক ড্রাগস, তারপর আমাদের বারবিচুরেট, এগুলো কি করে? এগুলো হচ্ছে সব আমাদেরকে সিএনএস কে ডিপ্রেস করে দেয়, সিএনএস ডিপ্রেসেন্ট ড্রাগস। তাহলে বাই ডিপ্রেশন ড্রাগ ক্যান অ্যাক্ট। আচ্ছা, ইরিটেশন। কিছু টপিক্যাল এজেন্ট আমরা অনেক সময় দেই, এগুলো করে কি লোকালি একটা লোকালি একটা কি বলবো, একটা ডিপ সিটেড একটা পেইন কে কমায় দেয়, লোকালি কাজ করে অনেক সময়, এবং একটা ইরিটেন্ট হিসাবে কাজ করে। কিন্তু ইরিটেন্ট হিসাবে কাজ করে তারা হচ্ছে এক্সার্ট অ্যাকশন রিফ্লেক্সলি ইনক্রিজিং দ্য লোকাল সার্কুলেশন। দুই ভাবে কাজ করে, একটা হচ্ছে রিফ্লেক্সলি ইনক্রিজিং দ্য লোকাল সার্কুলেশন, অথবা নার্ভ কন্ডাকশনটাকে ব্লক করে দেয়। তো তাহলে আমাদের পেইন হচ্ছে না লোকালি। এই গেল ইরিটেশন। আর রিপ্লেসমেন্ট, একটা মনে করো ডিফিসিয়েন্সি আছে তোমার একটা বডিতে, আমাদের সবার বডিতে যেমন আমাদের ইনসুলিন আছে, কিন্তু যাদের বডিতে ইনসুলিন নাই তাদের হচ্ছে কি হচ্ছে, তাদের হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে। তাহলে যদি রিপ্লেসমেন্ট দেওয়া যায়, ডেফিসিয়েন্সি অফ এন্ডোজেনাস সাবস্টেন্স দ্যাট ইজ ইনসুলিন। আচ্ছা, সাইটোটক্সিক। সাইটোটক্সিক সাইটোটক্সিক কিছু ড্রাগস আছে, তারা হচ্ছে সিলেক্টিভলি টক্সিক ফর দ্য ক্যান্সার সেল। সিলেক্টিভলি টক্সিক ফর দ্য ক্যান্সার সেল, এটা তো বুঝাই যাচ্ছে এগুলো কি হবে, এগুলো হচ্ছে আমাদের অ্যান্টি ক্যান্সার ড্রাগস গুলা। আচ্ছা, এই মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন, যেটা মেকানিজম অফ ড্রাগ অ্যাকশনটা আমাদের একটা হচ্ছে নন রিসেপ্টর মিডিয়েটেড, আরেকটা হচ্ছে রিসেপ্টর মিডিয়েটেড। মেইনলি হচ্ছে আমরা আসলে রিসেপ্টর মিডিয়েটেডটাই পড়বো। তো আগে আমরা একটু নন রিসেপ্টর মিডিয়েটেডটা আলোচনা করে ফেলি। ওকে, এখানে হচ্ছে অনেক ভাবে করে তারা। তারা হচ্ছে বাই ফিজিক্যাল অ্যাকশন করে, তারপরে হচ্ছে বাই কেমিক্যাল অ্যাকশন তারা কাজ করে, থ্রু এনজাইমস তারা কাজ করে, থ্রু আয়ন চ্যানেল তারা কাজ করে, থ্রু অ্যান্টিবডি প্রোডাকশন তারা কাজ করে, থ্রু ট্রান্সপোর্টার্স তারা কাজ করে। ফিজিক্যাল অ্যাকশনের কয়েকটা এক্সাম্পল আমরা একটু দেখে ফেলি। ফিজিক্যাল অ্যাকশনের কিছু মেকানিজম, ড্রাগ অ্যাকশনের নন রিসেপ্টর মেকানিজম হচ্ছে যেমন অসমোসিস। যেমন আমরা 20% ম্যানিটল দিই, আমাদের যদি সেরিব্রাল ইডিমা হয় বা কনজেস্টিভ অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা হয়, তাহলে আমরা 20% ম্যানিটল দিই। ম্যানিটলের একটা অসমোটিক এজেন্ট। এইটা কি করে? এটা অ্যাক্টস বাই এক্সার্টিং দ্য অসমোটিক ইফেক্ট। এটা হচ্ছে অসমোসিস বাই ফিজিক্যাল অ্যাকশন। আর অ্যাবজর্পশন করে অ্যাক্টিভেটেড চারকোল অনেক সময় আমরা টক্সিন রিমুভ করার জন্য দিই। কিছু কফ সিরাপ আছে, সেগুলো হচ্ছে ডিমালসেন। আর কিছু রেডিওঅ্যাক্টিভ আইসোটোপস ইমিটস দ্য রে এন্ড ডিস্ট্রয় দ্য টিস্যুজ, যেমন 131 আয়োডিন। হাইপারথাইরয়েডিজমে আমরা ব্যবহার করি হচ্ছে 131 আয়োডিন। আচ্ছা, কেমিক্যাল অ্যাকশন এতক্ষণ গেল হচ্ছে ফিজিক্যাল, এখন আমরা পড়তেছি হচ্ছে বাই কেমিক্যাল অ্যাকশন। কেমিক্যাল অ্যাকশন হচ্ছে নিউট্রালাইজিং, কিছু নিউট্রালাইজ করে কিছু আমরা মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন করে। যেমন হচ্ছে আমরা গ্যাস্ট্রিক অ্যাসিড নিউট্রালাইজ করি। আমরা অ্যান্টাসিড, দেখবা যে অনেকের বাসায় এরকম বোতলে করে অ্যান্টাসিড থাকে, সেই অ্যান্টাসিডটা আমরা খেয়ে ফেলি। অ্যান্টাসিডটা কি করে? অ্যান্টাসিডটা হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে, গ্যাস্ট্রিক অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা অ্যান্টাসিডের মধ্যে হচ্ছে একটা উইক বেস থাকে, এবং আমাদের যে গ্যাস্ট্রিক অ্যাসিডটা থাকে পেপটিক অ্যাসিডিটিসে যেটা বেশি সিক্রেশন হয় সেটাকে নিউট্রালাইজ করে। তারপর কিছু চিলেটিং এজেন্ট আছে, ইডিটি আছে, হাবিজাবি, এরকম কিছু আছে, ডিসফোরিয়াক্সামিন আছে, এগুলো আমরা পড়ে আসছি। কিছু আয়ন এক্সচেঞ্জার্স আছে, কোলেস্টেরামিন এক্সচেঞ্জ করে বায়োসল্টের সাথে। হ্যাঁ,
এইগুলা হচ্ছে বায়োকেমিক্যাল অ্যাকশন, ঠিক আছে। কোলেস্টেরামিনটা হচ্ছে ওই আমাদের যে কোলেস্টেরল কমানোর একটা ড্রাগস আর কি। আচ্ছা, তারপরে আসো থ্রু এনজাইম। থ্রু এনজাইমের মধ্যে হচ্ছে আমাদের এখানে কিরকম ব্যাপার স্যাপার আছে। থ্রু এনজাইম হচ্ছে এনজাইমটাকে ইনহিবিট করে অনেক ড্রাগ কাজ করে, হ্যাঁ। আমরা এখানে একটা ছবি দেখতে পারতেছি, এই যে একটা কম্পিটিটিভ ইনহিবিটরস আর একটা হচ্ছে নন কম্পিটিটিভ ইনহিবিটরস, এবং ওই সেই এনজাইমটাকে ইনহিবিট করে কিছু ড্রাগ কাজ করে। সাম ইম্পর্টেন্ট ড্রাগস অ্যাক্ট অ্যাজ এনজাইম ইনহিবিটরস। ইনহিবিশন কজেস বাই ড্রাগস মে বি either reversible or reversible, যে পিকচারের মতো ড্রাগস বাইন্ড টু দ্য এনজাইম বাই উইক বন্ডস এন্ড রিভার্সিবল ইনহিবিশন অকার্স, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা একটা এক্সাম্পল পড়ে ফেলি, জেনে ফেলি যে কোনটা এনজাইম ইন্ডাকশন আমাদের কাজ করতেছে। আচ্ছা, একটা কম্পিটিটিভ এনজাইম ইনহিবিশনের একটা এক্সাম্পল দিচ্ছি আমরা, যে এনজিওটেনসিন 2 ইজ এ ভেরি পোটেন্ট কেমিক্যাল দ্যাট কজেস রাইজ ইন ব্লাড প্রেশার। আমাদের সবার বডিতে এনজিওটেনসিন 2 আছে, সেটা হচ্ছে একটা পোটেন্ট কেমিক্যাল যেটা রাইজ করে ব্লাড প্রেশার। And angiotensin 2 is formed from the angiotensin 1 by the enzyme angiotensin converting enzyme, that is ACE. এই ACE inhibitors কিছু মেডিকেশনস আছে, সেগুলো করে ইনহিবিট করে, ঠিক আছে, which decreases the production of angiotensin 2. As a result, blood vessel dilate and blood pressure is reduced. তার মানে বুঝাই যাচ্ছে যে এই এনজিওটেনসিন কনভার্টিং এনজাইমের উপর যেই আমাদের ড্রাগসটা কাজ করতেছে, আমরা ব্লাড ভেসেলস এর উপর কাজ করতেছে, আমাদের ব্লাড প্রেশারটা কমাচ্ছে, সেটা নিশ্চয়ই আমাদের অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস আমাদের ব্লাড প্রেশার কমানোর জন্য। আরেকবার আমরা একটু দেখি, এনজিওটেনসিন 2 আমাদের বডিতে আছে, এটা একটা পোটেন্ট কেমিক্যাল যেটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশারটাকে বাড়ায় দিচ্ছে। এটা আবার ব্লাড প্রেশারটাকে বাড়ায় দিচ্ছে, এবং এনজিওটেনসিন 2 ইজ ফর্মড ফ্রম দ্য এনজিওটেনসিন 1। তাহলে দেখো, এনজিওটেনসিন 1 থেকে যদি আমি এনজিওটেনসিন 2 হতে না দেই, তাহলে তো আমার আর ব্লাড প্রেশার বাড়বে না। ব্লাড প্রেশার বাড়াচ্ছে হচ্ছে এনজিওটেনসিন 2, এবং এনজিওটেনসিন 2 আসতেছে হচ্ছে এনজিওটেনসিন 1 থেকে। তাহলে আমি আর এনজিওটেনসিন 2 পাচ্ছি না, আমার ব্লাড প্রেশার বাড়তেছে না। তাহলে এটা কিভাবে, কোন এনজাইম দিয়ে কাজ করে? এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম, এসই ইনহিবিটরস। তো এই এসই ইনহিবিটরস যে মেডিকেশনস গুলো আছে, মানে এসই এনজাইমটাকে ইনহিবিট করে দেয়, সেটাই হচ্ছে আমাদের এসি ইনহিবিটরস। সেটা হচ্ছে আমরা অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে কাজ করি। আমরা যখন পরে আমরা প্রত্যেকটা সিস্টেম ধরে ধরে আগাবো করব, তখন আমরা এটা পাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমার থ্রু এনজাইম, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে জানলাম। তারপরে আসতে হচ্ছে কিছু ড্রাগ কাজ করে হচ্ছে থ্রু আয়ন চ্যানেল। সাম ড্রাগস ডাইরেক্টলি বাইন্ডস টু দ্য আয়ন চ্যানেলস এন্ড অল্টার দ্য ফ্লো অফ আয়নস, এবং মেকানিজম অফ অ্যাকশন এইভাবেই হয়। এটার একটা এক্সাম্পল হচ্ছে যেমন লোকাল অ্যানাস্থেটিক্স ব্লকস দ্য সোডিয়াম চ্যানেল ইন নিউরনাল মেমব্রেন এন্ড প্রডিউস দ্য লোকাল অ্যানাস্থেটিক ইফেক্ট, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বরে আমরা বলছি হচ্ছে থ্রু অ্যান্টিবডি প্রোডাকশন। ভেরি ইজি, অ্যান্টিবডি প্রোডাকশন করে কাজ করে কে? কাজ করে ভ্যাকসিনস। ভ্যাকসিনস প্রডিউস দেয়ার ইফেক্ট বাই স্টিমুলেটিং দ্য ফর্মেশন অফ অ্যান্টিবডিজ। ওকে, এই গেল আমার এই 5টা। 6 নম্বর হচ্ছে ট্রান্সপোর্টার্স। কিছু ট্রান্সপোর্টার্স আছে। সাম ড্রাগস প্রডিউস দেয়ার ইফেক্ট বাই বাইন্ডিং টু দ্য ট্রান্সপোর্টার্স, যেমন হচ্ছে এসএসআরআই, সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটিক ইনহিবিটরস। সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটিক ইনহিবিটরস, এইটা হচ্ছে কিভাবে কাজ করে? বাইন্ডস টু দ্য, এটা একটা ড্রাগ, সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাক্টিভ ইনহিবিটরস একটা ড্রাগ। এটা হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট একটা ড্রাগ। এটা হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট একটা ড্রাগস, এটা একটা অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস। এটা কিভাবে কাজ করে? SSRI binds to the 5-hydroxytryptamine transporter and blocks the 5-hydroxytryptamine reuptake into the neuron and causes the antidepressant effect. এখানে আমরা জাস্ট ট্রান্সপোর্টার একটু জেনে রাখি, যখন আমরা আবার সেই সিএনএস ড্রাগস করবো, অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস করবো, তখন আমরা আবার এটা পাবো ভালো করে। কিন্তু এখন আমাদের জেনে নেওয়ার জন্য এইটুকুই লাগবে। আচ্ছা, এখন আসো আমাদের সেই আসল বড় জিনিসটা, যেটা হচ্ছে আমাদের রিসেপ্টর মিডিয়েটেড মেকানিজম। রিসেপ্টর মিডিয়েটেড মেকানিজম। আচ্ছা, সেই রিসেপ্টর মিডিয়েটেড মেকানিজমটা কি জিনিস? রিসেপ্টরটা কি জিনিস? রিসেপ্টরটা আমরা পড়ে আসছি আমাদের ফিজিওলজিতে, বায়োকেমিস্ট্রিতে, আমরা অনেক পড়ে আসছি আমাদের রিসেপ্টর কি জিনিস। Receptors are the macromolecules present either on the cell surface, cytoplasm, or in the nucleus, with which the drug binds and interacts to produce the cellular changes. ঠিক আছে, আরেকবার আমরা পড়ি। Receptors are the macromolecules present either on the cell surface, cytoplasm, or in the nucleus, with which the drug binds and interacts to produce cellular changes অথবা cellular effects.
তাহলে ড্রাগ আমরা কি দেখাচ্ছি এখানে, ড্রাগ প্লাস রিসেপ্টর ইকুয়াল টু ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স, এন্ড এখানে কি হচ্ছে সাথে সাথে একটা রেসপন্স করে ফেলতেছে সে, ঠিক আছে, একটা রেসপন্স করতেছে সে, এই যে এটা হচ্ছে রেসপন্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে ড্রাগ রিসেপ্টর ড্রাগ প্লাস রিসেপ্টর ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স ফর্ম হবে এবং রেসপন্স করবে, এটাই হচ্ছে আমাদের রিসেপ্টর মিডিয়েটেড মেকানিজম। আচ্ছা, আমরা কয়েকটা টার্মিনোলজি জেনে ফেলি আসো। কিছু টার্মিনোলজি আছে বারবার করে আমাদের চলে আসবে, অ্যাফিনিটি, ইন্ট্রিনসিক অ্যাক্টিভিটি, অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, তো সেগুলা আমরা একটু করে ফেলবো, ঠিক আছে, যেগুলো আসলে মানে কি জিনিসপত্র, এগুলা বারবার করে মানে চলে আসতেছে, এগুলা আমাদের একটু জানতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আসো, হোয়াট ইজ অ্যাফিনিটি। অ্যাফিনিটিটা কি জিনিস? অ্যাফিনিটি একটা ড্রাগসের, আমরা বলি যে একটা ড্রাগসের অ্যাফিনিটি আছে, একটা ড্রাগসের অ্যাফিনিটি আছে। তাহলে the ability of the drug to get bound to the receptor is known as affinity. The affinity of the drug to bind with the receptor. সব ড্রাগস কি সব রিসেপ্টরের সাথে বাইন্ড করবে? সব ড্রাগস কি আমার সব রিসেপ্টরের সাথে বাইন্ড করবে? সব ড্রাগস আমার সব রিসেপ্টরের সাথে কিন্তু বাইন্ড করবে না। সব ড্রাগস কিন্তু আমার সব রিসেপ্টরের সাথে বাইন্ড করবে না, সব ড্রাগস। তাহলে ওই যে সার্টেইন একটা ড্রাগসের অ্যাবিলিটি টু গেট বাউন্ড টু দ্য রিসেপ্টর ইজ নোন অ্যাজ দ্য অ্যাফিনিটি। তারপরে একটা কথা আছে আসো, ইন্ট্রিনসিক অ্যাক্টিভিটি। ইন্ট্রিনসিক অ্যাক্টিভিটিটা কি জিনিস? দ্য অ্যাবিলিটি অফ দ্য ড্রাগ টু প্রডিউস ফার্মাকোলজিক্যাল অ্যাকশন আফটার কম্বাইনিং উইথ রিসেপ্টর ইজ নোন অ্যাজ ইন্ট্রিনসিক অ্যাক্টিভিটি। এটি হচ্ছে একটা ড্রাগসের ইন্ট্রিনসিক অ্যাক্টিভিটি। একটা ড্রাগস কিন্তু যখন আমরা কি বলছি যে বাইন্ড করবে, সবসময় কিন্তু বাইন্ড করলেই যে সেই রেসপন্স করবে তাও কিন্তু অনেক সময় করে না। তাহলে সেই রেসপন্স অর নো রেসপন্স হতে পারে, ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্সটা রেসপন্স নাও করতে পারে, কিন্তু যখন ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্সটা রেসপন্স করবে সেটাই হচ্ছে একটা ড্রাগের ইন্ট্রিনসিক অ্যাক্টিভিটি। মানে এ সিঙ্গেল ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স টু ইভোক আর রেসপন্স, যখন সে একটা রেসপন্স করবে, ঠিক আছে। তারপর আসো অ্যাগনিস্ট। অ্যাগনিস্টটা কি জিনিস? অ্যাগনিস্টটা হচ্ছে a drug that is capable of producing pharmacological action after binding to a receptor is called agonist. যে ড্রাগটা একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে একটা ফার্মাকোলজিক্যাল অ্যাকশন প্রডিউস করে, বাইন্ডিং করার পরে, সেটাই হচ্ছে আমার অ্যাগনিস্ট ড্রাগ। এই জিনিসটা আমাদের বারবার আসবে, অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট, সুতরাং আমরা পড়ে ফেলছি। অ্যান্টাগনিস্ট কি? অ্যাগনিস্ট যেহেতু আছে তাহলে অ্যান্টাগনিস্ট তো একটা ব্যাপার স্যাপার আছে। অ্যান্টাগনিস্ট হচ্ছে ড্রাগ দ্যাট প্রিভেন্টস বাইন্ডিং অফ অ্যাগনিস্ট টু ইটস রিসেপ্টর। অ্যাগনিস্ট এখানে যদি আমরা একটু সুন্দর করে বলি তাহলে অ্যাগনিস্ট হচ্ছে, মানে আমরা যদি এইভাবে বুঝাইতে চেষ্টা করি যে অ্যাগনিস্ট হচ্ছে খুব ভালো জিনিস, সে হচ্ছে দৌড়ায় যে ড্রাগসের সাথে রিসেপ্টর, সে হচ্ছে একটা ড্রাগ, যে একটা অ্যাগনিস্ট ড্রাগ, সে দৌড়ায় যে রিসেপ্টরের সাথে বাইন্ড করে এবং ফার্মাকোলজিক্যাল অ্যাকশন করে। আর অ্যান্টাগনিস্ট হচ্ছে সেই ড্রাগটা যে অ্যাগনিস্টকে রিসেপ্টরের সাথে বাইন্ড করতে দেয় না, বুঝে গেছে? A drug that prevents binding of agonist with receptor or block its effect is called antagonist, ঠিক আছে। It does not itself produce any effect. It does not itself produce any effect, ঠিক আছে। তাহলে এটা নিজে কোনো ইফেক্ট তো করবেই না, প্লাস অ্যান্টাগনিস্ট সে এটা কি করবে, সে একটা অ্যাগনিস্টকে সে ব্লক করে দিবে, কাজ করতে দিবে না। তা এখানে আমরা এই ব্লকিং ইফেক্টের মাধ্যমে অনেক মানে ইফেক্ট পাবো, আমরা ধরে নিতে পারি, আমরা পরে পড়বো। আচ্ছা, পার্শিয়াল অ্যাগনিস্ট আছে, কিছু ড্রাগসকে বলা হয় পার্শিয়াল অ্যাগনিস্ট। পার্শিয়াল অ্যাগনিস্ট আর ড্রাগ দ্যাট বাইন্ডস টু দ্য রিসেপ্টর বাট প্রডিউস অ্যান ইফেক্ট লেস দ্যান দ্য প্রডিউস অ্যান ইফেক্ট লেস দ্যান দ্যাট অফ অ্যান অ্যাগনিস্ট। অ্যাগনিস্টের থেকে সে একটু কম কাজ করবে, তারাই হচ্ছে পার্শিয়াল অ্যাগনিস্ট। পার্শিয়াল অ্যাগনিস্টের হচ্ছে আমার অ্যাফিনিটি থাকবে কিন্তু ইন্ট্রিনসিক অ্যাক্টিভিটিটা লেস থাকবে, ঠিক আছে। এটা আমাদের অ্যাফিনিটি থাকবে কিন্তু পার্শিয়াল অ্যাগনিস্ট হচ্ছে উইক অ্যাগনিস্ট, এদের পুরোপুরি অ্যাক্টিভিটি থাকবে না, ঠিক আছে। যেমন ন্যালোরফিন এর মরফিনের মতো অ্যাক্টিভিটি আছে, কিন্তু ন্যালোরফিন একটা পার্শিয়াল অ্যাগনিস্ট, পুরোপুরি কাজ করে না। ন্যালোরফিন আর মরফিন, এটার এক্সাম্পলটা হচ্ছে দুইটা ড্রাগসের কথা বলবো, ন্যালোরফিন আর মরফিন। ন্যালোরফিনের মরফিনের মতো অ্যাক্টিভিটি আছে, বাট এটার ইফেক্টিভ দ্যাট মাচ ইন্ট্রিনসিক ইফেক্ট নাই, ঠিক আছে। আচ্ছা, ইনভার্স অ্যাগনিস্টটা কি জিনিস? ইনভার্স অ্যাগনিস্ট is it has the full affinity towards the receptor but produces effect opposite, it opposite to that of an
অ্যাগনিস্ট। অ্যাগনিস্টের পুরা অপোজিট একটা কাজ কারবার সে করে বসে থাকবে। মানে some drugs produces effect, some drug produces effects that are specially opposite to those of the agonist. যেমন বিটা কার্বোলিন binds with the benzodiazepine receptor and produces CNS stimulation. মানে বিটা কার্বোলিন বেনজোডায়াজিপিন হচ্ছে আমাদের সিএনএস কে ডিপ্রেশন করে, কিন্তু বিটা কার্বোলিন কি করবে? বিটা কার্বোলিনটা হচ্ছে সিএনএস কে এক্সাইটেশন করবে। এটাই হইতেছে আমার ইনভার্স অ্যাগনিস্ট, কিন্তু সে কিন্তু ফুল অ্যাফিনিটি টুয়ার্ডস দা রিসেপ্টর। বেনজোডায়াজিপিনের সেই রিসেপ্টরের উপর তার কিন্তু ফুল অ্যাফিনিটি, বাট বিটা কার্বোলিন হচ্ছে পুরা অপোজিট একটা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দিচ্ছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তা আমরা টার্মিনোলজি কিছু জানলাম। এখন আমরা তো প্রথমে কি বলতেছিলাম, আমরা পড়তেছিলাম হচ্ছে রিসেপ্টর। তা এখন আমরা আবার আসলে রিসেপ্টর মেডিটেড মেকানিজম, রিসেপ্টরে চলে যাই। রিসেপ্টরের কথাবার্তা যদি আমরা চলে যাই, তাহলে আমরা প্রথমেই বলবো যে রিসেপ্টরের কিছু, তাহলে আমরা কিছু ওই রিসেপ্টরে চলে যাই। রিসেপ্টরের মধ্যে হচ্ছে কিছু, প্রথমে হচ্ছে টাইপস এর মধ্যে হচ্ছে কয়েক ধরনের রিসেপ্টর আছে আমার এখানে। প্রথমে হচ্ছে লাইগ্যান্ড গেটেড আয়ন চ্যানেল রিসেপ্টর, তারপর হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টর, কিছু এনজাইমেটিক রিসেপ্টর, আর হচ্ছে নিউক্লিয়ার রিসেপ্টর, রিসেপ্টর রেগুলেটিং জিন এক্সপ্রেশন। দিস আর দ্য 4 টাইপস অফ রিসেপ্টর। ওকে, দিস আর দ্য 4 টাইপস অফ ড্রাগ রিসেপ্টর। রিসেপ্টর গুলা আচ্ছা অ্যাজ এ হোল না, একটা একটা করে আমরা আগাই। ওকে, অ্যাজ এ হোল যাওয়ার দরকার নাই, আমরা একটা একটা করে রিসেপ্টর আগে। তাহলে 4 টাইপস অফ রিসেপ্টর: ligand gated ion channel receptor, G protein coupled receptors, enzymatic receptors, and nuclear receptor। আরেকটা নাম হচ্ছে receptor regulating gene expression ও বলতে পারো, gene expression বলা হয়। First one is the ligand gated ion channel receptor. Ligand gated ion channel receptor এর আমি যদি বলি যে কোন রিসেপ্টর গুলি, আমাদের তো অনেক ধরনের রিসেপ্টর আছে, কোন রিসেপ্টর গুলো হচ্ছে ligand gated ion channel receptor? একটা হচ্ছে নিকোটিনিক রিসেপ্টর, গাবা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড রিসেপ্টর, গ্লাইসিন রিসেপ্টর। These are the example of ligand gated ion channel receptors. Okay, ligand gated ion channel receptor example হচ্ছে নিকোটিনিক রিসেপ্টর, গাবাটা হচ্ছে সংক্ষেপে গাবা, এটা হচ্ছে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড রিসেপ্টর, গ্লাইসিন রিসেপ্টরস। ঠিক আছে, তো এটা লোকেশন হচ্ছে সেল মেমব্রেন, এটা উইদিন মিলি সেকেন্ডে কাজ করে। এটা উইদিন মিলি সেকেন্ডে কাজ করে। এটা কিভাবে কাজ করতেছে? বাইন্ডিং টু দা ইনোট্রপিক রিসেপ্টর এন্ড ওপেনিং অফ দা আয়ন চ্যানেল, ফ্লো অফ আয়ন and hyperpolarization and tissue response. এখানে অ্যারো হবে, হ্যাঁ, এগুলো একটু অ্যারো অ্যারো দিয়ে যদি লিখে ফেলো দেন আরো সুন্দর হবে। তাহলে এখানে হচ্ছে বাইন্ডিং টু inotropic receptor and opening of the ion channels. Ion channels অনেক ধরনের আছে, সোডিয়াম চ্যানেল আছে, পটাশিয়াম চ্যানেল আছে, ক্যালসিয়াম চ্যানেল আছে, ক্লোরিন চ্যানেল আছে। আমরা জানি, আমরা এগুলো ফিজিওলজিতে পড়ে আসছি, তাই না? এখানে মেনশন করা হয় না, যাই হোক সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, আমাদের বিভিন্ন ধরনের আয়ন চ্যানেলস আছে। আমাদের প্রয়োজন মতো এই বাইন্ডিং অফ দ্য ইনোট্রপিক রিসেপ্টর হলে ওপেনিং অফ দ্য আয়ন চ্যানেলস হবে and flow of the ions through the channels, and there is hyperpolarization or depolarization. শুধু hyperpolarization হয় না, এখানে depolarization হয়, এখানে লেখা হয় নাই, যাই হোক। then ultimately it causes the tissue response, and onset of the drug action is the fastest within millisecond. Okay, এই হচ্ছে ligand gated ion channels। আচ্ছা, জি প্রোটিন কাপল রিসেপ্টর। জি প্রোটিন কাপল রিসেপ্টর নিয়ে সবচেয়ে বেশি কথাবার্তা। জি প্রোটিন রিসেপ্টরস গুলা কোনগুলা? জি প্রোটিন রিসেপ্টরস গুলা হচ্ছে আমার মাসকারানিক রিসেপ্টর, অ্যাডেনার্জিক রিসেপ্টর, হ্যাঁ, এগুলা হচ্ছে আমার জি প্রোটিন কাপল রিসেপ্টর। এগুলো, এটার লোকেশনও হচ্ছে মেমব্রেন, and time required for the response হচ্ছে সেকেন্ড। হ্যাঁ, জি প্রোটিন কাপল রিসেপ্টর আর দ্য ট্রান্সমেমব্রেন রিসেপ্টর and they have 3 সাব ইউনিট। হ্যাঁ, তারা হচ্ছে কিভাবে তাদের কন্ট্রোল করে, সেল ফাংশনটাকে কন্ট্রোল করে হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম দিয়ে। এবং সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম দিলে সেকেন্ড মেসেঞ্জার কি তৈরি হয়? তৈরি হয় হচ্ছে অ্যাডিনাইল সাইক্লেজ, ফসফোলাইপেজ সি, আর হচ্ছে আয়ন চ্যানেলের থ্রুতে তারা কাজ করে, ফসফোলাইপেজ সি। ঠিক আছে, এগুলো হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টরের নিয়ে কথাবার্তা বলতে যাচ্ছি। তাহলে যেটা বলতেছিলাম, এখানে আমরা বলছি তিনটা ভাবে জি প্রোটিন কাপল রিসেপ্টর গুলা তিনটা ভাবে
কাজ করে। এই যে লাস্ট লাইনটা, একটা হচ্ছে অ্যাডিনাইল সাইক্লেজ, একটা হচ্ছে ফসফোলাইপেজ সি, আর একটা হচ্ছে আয়ন চ্যানেল। তাহলে দেখো 3 মেজর পাথওয়েজ থ্রু দা আমাদের জি প্রোটিন কাপল রিসেপ্টর, এই যে জিপিসি আর জি প্রোটিন কাপল রিসেপ্টর গুলা যে কাজ করে, সে হচ্ছে আমাদের টোটাল 3টা ইয়েতে কাজ করে, মেজর পাথওয়েতে কাজ করে। একটা হচ্ছে অ্যাডিনাইল সাইক্লেজ, দ্যাট ইজ দ্য সাইক্লিক এএমপি সিস্টেম। অ্যাক্টিভেশন অফ দ্য অ্যাডিনাইল সাইক্লেজ রেজাল্ট ইন ইন্টারসেলুলার অ্যাকুমুলেশন অফ দ্য সেকেন্ড মেসেঞ্জার সাইক্লিক এএমপি। তাহলে সাইক্লিক এএমপিটা হচ্ছে আমার সেকেন্ড মেসেঞ্জার। আচ্ছা, ভালো কথা। রিটেনে কিন্তু সাইক্লিক এএমপি, সেকেন্ড মেসেঞ্জার এগুলা শর্ট নোট আসে। আর রিসেপ্টর মেকানিজম থেকে একটা কোয়েশ্চেন আসে রিটেনে, মোটামুটি একটা কোয়েশ্চেন আসে, মানে এভরি ইয়ার না হলে এভরি অল্টারনেটিভ ইয়ার এটা দিয়ে কোয়েশ্চেন আসে। আর হচ্ছে সাইক্লিক এমপি, তারপরে এরকম ফসফোলাইপেজ সি, অথবা ওইটাকে কি বললাম যেন, সেকেন্ড মেসেঞ্জার উল্লেখ করে একটা শর্ট নোট আসে। ঠিক আছে, এটা রিমেম্বার। তো যাই হোক, অ্যাডেনাইল সাইক্লেজ বলতেছিলাম যে অ্যাক্টিভেশন অফ দ্য অ্যাডেনাইল সাইক্লেজ রেজাল্ট ইন ইন্টারসেলুলার অ্যাকুমুলেশন অফ দ্য সেকেন্ড মেসেঞ্জার, দ্যাট ইজ cyclic AMP, which functions through the cyclic AMP dependent protein kinase, and phosphorylation occurs and কি হবে, ড্রাগ অ্যাকশন। এই তো, ঠিক আছে। ওই যে ড্রাগ অ্যাকশন কিভাবে বলছিলাম তো, মেনি এনজাইমস, আয়ন চ্যানেলস, ট্রান্সপোর্টারস, তাই না, ওই সেই কলার চলে আসছে। আচ্ছা, ফসফোলাইপেজ সি, আর এখানে ফসফোলাইপেজ সি হচ্ছে IP3 DAG ড্যাগ ডাইএসাইল গ্লিসারল। ড্যাগটা হচ্ছে ডাইএসাইল গ্লিসারল, ডাইএসাইল গ্লিসারলটা হচ্ছে ড্যাগ। হ্যাঁ, diacyl glycerol হচ্ছে DAG, activation of the phospholipase C and hydrolysis the membrane phospholipid and generation of the IP3 and DAG মানে হচ্ছে diacyl glycerol and IP3 mobilize the calcium and DAG and enhances the protein kinase and activation by the calcium. আর আয়ন চ্যানেল আছে কিছু, আয়ন চ্যানেল রেগুলেশন করেও অ্যাক্টিভেটেড জি প্রোটিন কাজ করে। তারপরে আমরা যদি ওই এটা কিভাবে কাজ করে একটা স্কিমাটিক একটা প্রেজেন্টেশন দেখি, এখানে একটা স্কিমাটিক প্রেজেন্টেশন আছে। দেখো, বাইন্ডিং অফ অ্যাগনিস্ট টু দ্য রিসেপ্টর, কাপলিং অফ দ্য জি প্রোটিন টু দ্য রিসেপ্টর, জিডিপি বাউন্ড টু দ্য সাব ইউনিট, এক্সচেঞ্জ উইথ জিটিপি and dissociation of G protein and subunits from occupied receptor. Alpha GTP also dissociates from by beta subunit, and alpha GTP and beta subunit are released, binds to the target enzyme and the ion channel, তারপর ultimately effect। ঠিক আছে, আর এইদিকে stimulation of the GTPase হচ্ছে, আবার GTP থেকে GTP হচ্ছে, and alpha subunit associates with beta subunit। ঠিক আছে, তাহলে এই যে অ্যাডিনাইল সাইক্লেজ থেকে সাইক্লিক এএমপি ইনক্রিজ করে কাজ করে হচ্ছে বিটা অ্যাডেনার্জিক রিসেপ্টর, সাইক্লিক এএমপি যখন কমে যায় আলফা টু অ্যাডেনার্জিক, এবং ফসফোলাইপেজ সি আর ড্যাগ দিয়ে কাজ করতেছে এই যে মাস্কারিনিক রিসেপ্টর। এখানে একটা স্কিমাটিক প্রেজেন্টেশন আছে। ঠিক আছে, এই হচ্ছে আমার জি প্রোটিন কাপল রিসেপ্টর, GPCR, জি প্রোটিন কাপল রিসেপ্টর। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমাদের কিছু এনজাইমেটিক রিসেপ্টরের ব্যাপার স্যাপার আছে। এনজাইমেটিক রিসেপ্টরের লোকেশনও হচ্ছে আমাদের সেল মেমব্রেনে। এগুলো হচ্ছে টাইরোসিন কাইনেজ, যেমন টাইরোসিন কাইনেজ একটা এনজাইম ফর ইনসুলিন। হ্যাঁ, টাইরোসিন কাইনেজ এনজাইম ফর ইনসুলিন, তারপর সাইটোকাইনস, তারপর গ্রোথ হরমোন, এগুলো সব এনজাইমেটিক রিসেপ্টরের মাধ্যমে আমাদের কাজ করে। এইগুলো রেসপন্স এর জন্য টাইম লাগে হচ্ছে ফ্রম মিনিটস টু আওয়ার, মিনিট থেকে ঘন্টা পর্যন্ত এটার সময় লাগে। ঠিক আছে, এটা কিভাবে কাজ করে একটা স্কিমাটিক প্রেজেন্টেশন আসলে দেখে ফেলি। হ্যাঁ, একটা স্কিমাটিক প্রেজেন্টেশন দেখে ফেলি। বাইন্ডিং অফ অ্যাগনিস্ট টু দ্য এক্সট্রাসেলুলার ডোমেইন অফ দ্য রিসেপ্টর and dimerization of the receptor stimulates intrinsic kinase activity, activate the intracellular signaling pathway, gene transcription and tissue response. এটা ঠিক এইভাবেই এই এনজাইমেটিক রিসেপ্টর গুলা এইভাবে কাজ করে। ঠিক আছে, এটা একটা স্কিমাটিক প্রেজেন্টেশন from book. And the last one is the nuclear receptor. Nuclear receptor location হচ্ছে intracellular, আর এটার এক্সাম্পল হচ্ছে steroids and thyroid hormones, and time required for response is hours. Okay, আচ্ছা তাহলে এইগুলাকে কিন্তু আমরা এই নিউক্লিয়ার রিসেপ্টরকে আমরা প্রথমেই বলেছিলাম, মনে আছে কিনা জানি না, প্রথমে বলেছিলাম এগুলাকে আমরা বলি হচ্ছে রিসেপ্টর রেগুলেটিং জিন এক্সপ্রেশন আমরা বলি। ঠিক আছে, these are the দেখো intracellular
সাইটোপ্লাজমিক অথবা নিউক্লিয়ার দুটাই হতে পারে, soluble proteins which respond to lipid soluble chemical messengers and penetrate to the cell and kept inhibited till the hormone binds, capable of binding to specific genes and facilitates their expression so that specific messenger RNA is synthesized. এটার এক্সাম্পল হচ্ছে all the steroid hormones, thyroxine, vitamin D and vitamin A. ওকে, এই হচ্ছে আমার নিউক্লিয়ার রিসেপ্টরস অর রেগুলেট জিন এক্সপ্রেশন। আচ্ছা, এই যে এত রিসেপ্টর পড়লাম, এত কিছু পড়লাম, এইটাই হইতেছে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ভ্যারিয়াস রিসেপ্টর ফ্যামিলিজ। দিস ইজ দা, এতক্ষণ যা বললাম এইটাই হচ্ছে সেটার একটা জিস্ট। দেখো এখানে 4টা রিসেপ্টর ভাগ করা আছে, প্রত্যেকটা লোকেশন আছে, প্রত্যেকটার ইফেক্টর আছে, প্রত্যেকটা কিভাবে কাপলিং হয়, এক্সাম্পল, রিসেপ্টর and time required for response. ঠিক আছে, at a glance it shows the characteristics of the various receptor, that is the 4 types of receptor: ligand gated ion channel receptor, number 2 which is the G protein coupled receptor, enzymatic receptor, and number 4 is the nuclear receptor. These 4 types of receptors, the locations, effectors, coupling and examples and time requires, all in a chart. ঠিক আছে, আচ্ছা এবার আসো একটা কথা আসি, সেটা হচ্ছে ডোজ রেসপন্স। আচ্ছা, ডোজ রেসপন্স এর আগে এখানে বোধহয় আমি উল্লেখ করি নাই, আরেকটা জিনিস আমরা পড়ে নেই একটু। আমরা না রিসেপ্টরের আরেকটা কিছু রেগুলেশনসে আমরা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে একটা হচ্ছে রিসেপ্টর আর ডাউন রেগুলেশন, আর একটা হচ্ছে আপ রেগুলেশন। এই দুইটা কথা খুব বলা হয় যে রিসেপ্টরের ডাউন রেগুলেশন হয়ে গেছে বা রিসেপ্টরের আপ রেগুলেশন হয়েছে। রিসেপ্টরের ডাউন রেগুলেশনটা কি জিনিস? ডাউন রেগুলেশন হচ্ছে কি প্রলং ইউজ অফ দ্য অ্যাগনিস্ট ড্রাগ। প্রলং ইউজ অফ দ্য অ্যাগনিস্ট ড্রাগ। অ্যাগনিস্ট ড্রাগ কি করতেছে? অ্যাগনিস্ট হচ্ছে তোমার রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করতেছে, তাই না? ফার্মাকোলজিক্যাল ইফেক্ট প্রডিউস করতেছে। তাহলে যখন প্রলং ইউজ হবে, আলটিমেটলি কাজ করতে করতে না রিসেপ্টরের নাম্বার এন্ড সেনসিটিভিটি কমে যাবে। ঠিক আছে, রিসেপ্টরের নাম্বার এন্ড সেনসিটিভিটি কমে যাবে। রিসেপ্টরের নাম্বার এন্ড সেনসিটিভিটি যখন কমে যাবে, তখন কি হবে? ড্রাগের ইফেক্টও কমে যায়। এই হচ্ছে কথাবার্তা। এটি হচ্ছে রিসেপ্টরের ডাউন রেগুলেশন। যেমন মনে করো একটা পেশেন্টকে, মনে করো একটা ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্ট, ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্টকে আমরা দেই হচ্ছে সালবুটামল। হ্যাঁ, একটা ড্রাগ সালবুটামল। সালবুটামল ওই যে দেখো না যে ভেন্টোলিন, একটা ভেন্টোলিন ইনহেলার নিয়ে নিয়ে ভিক্ষা করে ভেন্টোলিন, সেই ভেন্টোলিন হচ্ছে আমাদের হচ্ছে ব্র্যান্ড নেম, সেটা জেনেরিক নেমটাই হচ্ছে আমাদের সালবুটামল। আচ্ছা, তো সেই সালবুটামল মনে করো যখন ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্ট আর একবারে ভালো হয়ে যাবে না, তাকে তো অনেক সারা জীবন বলতে গেলে অলমোস্ট অ্যাটাক হলেই তাকে তো ব্রঙ্কোডাইলেটর নিতে হবে, দ্যাট ইজ দা সালবুটামল নিতে হবে। তাহলে কি হবে যে মনে করো ক্রনিক ইউজ অফ সালবুটামল, ইট কজেস দা ডাউন রেগুলেশন অফ দা বিটা 2 অ্যাডেনো রিসেপ্টর। সালবুটামল যে রিসেপ্টরের উপর কাজ করে, দ্যাট ইজ দা বিটা 2 অ্যাডেনো রিসেপ্টর, এটা হচ্ছে বিটা অ্যাগনিস্ট ড্রাগ। তাহলে কি হবে? which may be responsible for decrease the effect of the salbutamol in asthmatic patient। মানে বুঝছো, মানে ড্রাগস নিতে নিতে আর কাজ করে না। একটা কথা বলে না, ইন জেনারেল মানুষজন কি বলে যে ওষুধ নিতে নিতে ওষুধ আর কাজ করতেছে না, সেইটাই হচ্ছে আমাদের আসলে রিসেপ্টরের ডাউন রেগুলেশন। আচ্ছা, ডাউন রেগুলেশন যেতে আসে, তাহলে একটা আপ রেগুলেশনও আছে, বুঝছো? হ্যাঁ, তা এখন এটা আমরা বলছি হচ্ছে রিসেপ্টর ডাউন রেগুলেশন হচ্ছে যখন আমরা মানে প্রলং ইউজ অফ দা অ্যাগনিস্ট ড্রাগ করতেছি। আর যখন আমরা আপ রেগুলেশনে বলবো, তখন হচ্ছে প্রলং ইউজ অফ দা অ্যান্টাগনিস্ট ড্রাগ। প্রলং ইউজ করতে করতে অ্যান্টাগনিস্ট ড্রাগ প্রলং ইউজ করতে করতে তখন কি হবে? আলটিমেটলি রিসেপ্টরের নাম্বার এন্ড সেনসিটিভিটিটা বেড়ে যাবে। বুঝতে পারছো? তাহলে রেসপন্স টু দা অ্যাগনিস্টও বেড়ে যাবে। রেসপন্স টু দা অ্যাগনিস্ট যদি বেড়ে যায়, যেমন মনে করো যদি আমাদের একটা বিটা, আমরা বিটা অ্যাগনিস্ট, বিটা 2 অ্যাগনিস্ট দিয়ে এক্সাম্পল দিছিলাম আর আমাদের ডাউন রেগুলেশনের। তাহলে আসো সেই আমরা বিটা রিসেপ্টরের কথাই বলি। যেমন হচ্ছে প্রোপ্রানোলন। প্রোপ্রানোলন হচ্ছে একটা বিটা ব্লকার, বিটা অ্যাডিনো রিসেপ্টর ব্লকার। তাহলে এখন যদি প্রোপ্রানোল যদি স্টপ করে দেওয়া হয় প্রোপ্রানোল ইউজের পরে, কিন্তু কিছু পেশেন্টের উইথড্রয়াল সিম্পটম হইতে থাকে, কারণ ওই যে তার যে রিসেপ্টরের নাম্বার এবং সেনসিটিভিটি বেড়ে গেছে। তো ওই পেশেন্টের দেখা যায় কি তারপরেও অ্যাংজাইটি হয়, প্যালপিটেশন হয়, ট্যাকিকার্ডিয়া হয়। ঠিক আছে, এই জন্য বিটা, কারণ কি ডিউ টু আপ রেগুলেশন অফ দা বিটা রিসেপ্টর টু ক্যাটাকোলামাইন্স। ঠিক আছে, তার মানে তার ওই ক্যাটাকোলামাইন্স এর যে রিঅ্যাকশন গুলা, সেই রেসপন্স গুলো সেগুলো হইতে থাকে। ঠিক আছে, তাহলে প্রোপ্রানোল আমরা তাহলে কি করব? এই যেরকম আপ রেগুলেশন হয়ে গেলে আমরা সরাসরি বন্ধ করে দিতে পারবো না, আমরা তখন অ্যাব্রাপ্টলি
বন্ধ করবো না, আমরা অল্প অল্প করে ডোজ কমাই তারপর সেটাকে বন্ধ করবো। এটাই হচ্ছে আমাদের ডাউন রেগুলেশন, আপ রেগুলেশন। এটা কিন্তু মাঝে মধ্যে জিজ্ঞেস করা হয়। হ্যাঁ, তো এই গেল আমাদের ডাউন রেগুলেশন। এখন আসলে যে ডোজ বলতেছি, ডোজ রেসপন্স রিলেশনশিপটা কি জিনিস আসো। ডোজ রেসপন্স রিলেশনশিপটা যে হচ্ছে the pharmacological effect of a drug depends on its concentration at the site of action, which is in turn determined by the dose of drug administration. Such a relationship is the dose response relationship. খুব সহজ কথায় যদি আমি বলতে চাই যে ডোজ রেসপন্স রিলেশনশিপ কি, আমি যদি একদিকে যত ডোজ দিচ্ছি আর কিভাবে রেসপন্সটা বাড়তেছে নাকি একটা পর্যায় পর্যন্ত যাওয়ার পর রেসপন্স আর হচ্ছে না, সেটাই হতেছে আমাদের খুব সহজ কথায় ডোজ ডোজ রেসপন্স রিলেশনশিপ। খেয়াল করে দেখো, মানে তুমি যদি যত খুশি ওষুধ বাড়াইতেই থাকো আর ডোজ বাড়াইতেই থাকো, রেসপন্স কি হইতেই থাকবে? হবে না। ফার্মাকোলজিক্যাল ইফেক্ট ডিপেন্ডস আপন দ্য concentration of drug, concentration at the site of the action, which is termed is determined by the dose of a drug administered. এটাই হচ্ছে ডোজ রেসপন্স কার্ভ। এই ডোজ রেসপন্সটা আমরা একটা কার্ভের মাধ্যমে না এই যে এরকম দেখাইতে পারি, বুঝছো? একটা কার্ভের মাধ্যমে আমরা ডোজ রেসপন্সটা দেখাই। এই যে দেখো, এখানে হচ্ছে ডোজ আর এখানে হচ্ছে রেসপন্স। এই যে এতটুকু 5 মিলিগ্রাম দিলে একটুক হয়েছে, 10 মিলিগ্রাম দিলে একটুক হয়েছে, 20 মিলিগ্রাম দিলে একটুক হয়েছে, 40 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, দেখছো? এই যে এইটা হইতেছে ডোজ রেসপন্স কার্ভ। ঠিক আছে, এই যে এটা হচ্ছে পার্সেন্টেজ অফ রেসপন্স আর এটা হচ্ছে ডোজ। হ্যাঁ, এটা হচ্ছে পার্সেন্টেজ অফ রেসপন্স আর এটা হচ্ছে ডোজ। ঠিক আছে, এটাই হচ্ছে ডোজ রেসপন্স। আমরা যখন একটা প্লট করি একটা কার্ভে, তখন এটাই হচ্ছে ডোজ রেসপন্স কার্ভ। ডোজ রেসপন্স কার্ভ হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে গ্রেডেড ডোজ রেসপন্স আর একটা হচ্ছে কোয়ান্টাল ডোজ রেসপন্স। একটা হচ্ছে গ্রেডেড ডোজ রেসপন্স। গ্রেডেড ডোজ রেসপন্সটা কি জিনিস? This curve when plotted on a graph takes the form of a rectangle hyperbola. এই যে দেখো, এইটাই হচ্ছে একটা রেক্টাঙ্গল হাইপারবোলা। এই যেটাই হচ্ছে একটা হাইপারবোলা, এটাকে বলে হাইপারবোলা কার্ভ। দেখো, একদিক দিয়ে ডোজ আর একদিক দিয়ে রেসপন্স। কিন্তু যখন আমরা এইটাকে একটা লগ ডোজ রেসপন্সের মানে আঁকি, তখন এটা একটা সিগময়েড কার্ভ হয়। এটা হচ্ছে লগ ডোজ। যখন আমরা লগ ডোজ বের করে প্লট করি, লগ ডোজ একদিকে এখানে দিচ্ছি, এই অ্যাক্সিসে দিচ্ছি লগ ডোজ আর এখানে হচ্ছে রেসপন্স, তখন এটা হয়ে যাচ্ছে একটা সিগময়েড কার্ভ। ঠিক আছে, আর কোয়ান্টাল ডোজ রেসপন্সটা কি জিনিস? কোয়ান্টাল ডোজ রেসপন্সটা হচ্ছে সার্টেন ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, certain pharmacological effect which cannot be quantified but can only be said absent or present. মানে তুমি কোয়ান্টিটি করতে পারো না যে তুমি যখন এত দিচ্ছ তখন এতটুকু ইফেক্ট হচ্ছে, এত বাড়াচ্ছ ডোজ আরো ইফেক্ট বাড়তেছে, এইভাবে না। মানে অল অর নান, হয় হচ্ছে না হচ্ছে না, সেটাই হচ্ছে কোয়ান্টাল রেসপন্স। এটার এক্সাম্পল হচ্ছে, যেমন মনে করো যে ওভুলেশন, ড্রাগ কজিং ওভুলেশন, আইদার ওভুলেশন হবে না ওভুলেশন হবে না। এটা তো 5 মিনিট 10 মিনিট করে দিচ্ছে আর রেসপন্স বাড়তেছে, নো। এটা আইদার রেসপন্স হচ্ছে, নাইদার হচ্ছে না, প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, অল অর নান ল। তো এটার চেহারাটা কিরকম হবে? এই দেখো, কোয়ান্টাল ডোজ রেসপন্স, হয় রেসপন্স হবে নাহলে হবে না, এই যে ঠাস করে পড়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কোয়ান্টাল ডোজ রেসপন্স। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কোয়ান্টাল ডোজ রেসপন্স। আচ্ছা, এখানে আরেকটা কথা চলে আসে আমাদের, সেটা হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স। থেরাপিউটিক ইন্ডেক্স, থেরাপিউটিক ইন্ডেক্সটা কি জিনিস? এটা হচ্ছে কি ইন্ডেক্স অফ দ্য ড্রাগ সেফটি। এটা হচ্ছে ইন্ডেক্স অফ দ্য ড্রাগ সেফটি। The therapeutic index is also known as the therapeutic ratio. It is the comparison, it is the ratio of the amount of drug that causes the therapeutic effect to the amount that causes death. এটা যদি আমি এইভাবে বলি, কিন্তু দেখো আমরা কি করব, আমরা কি ইন্ডেক্স অফ ড্রাগ সেফটি, আমরা কি থেরাপিউটিক ইন্ডেক্স এখন কি পেশেন্ট মাইরা ফলায় তারপর থেরাপিউটিক ইন্ডেক্স বাইর করবো? নো। আচ্ছা, তাহলে আমরা নিশ্চয়ই একটা কোনো কিছু ধান্দা আছে, অন্য কিছু করি, তাই না? এই দেখো, থেরাপিউটিক ইন্ডেক্স ইজ দ্য প্রেফারেল টু লো ওয়ান। আচ্ছা, কিভাবে থেরাপিউটিক রেশিও বাইর করি, থেরাপিউটিক ইন্ডেক্স বের করি? থেরাপিউটিক ইন্ডেক্স এটা লেখা হয় হচ্ছে টিআই, থেরাপিউটিক ইন্ডেক্স টিআই, এভাবে লেখা হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে LD50 আর ED50, এইভাবে লেখা হয়। দেখো, LD50 হচ্ছে ডোজ অফ ড্রাগ which is lethal for 50% of the population, dose of drug that is lethal for the 50% of the population. আর ED50 হচ্ছে dose of a drug, হ্যাঁ, effective dose of a drug, মানে dose of a drug that is which produces the desired effect in 50% of the population. আচ্ছা, এখন দেখো লিথাল ডোজ মানে কি? মানে ডোজ অফ দ্য ড্রাগ লিথাল, লিথাল মানে কি? এখন কি তুমি মানুষকে 50% অফ পপুলেশন মেরে ফেলে তারপর তুমি বের করবা?
থেরাপিউটিক ইন্ডেক্স বের করবা? নো, তা আমরা বের করব না। তাহলে আমরা কি করব? এনিম্যাল স্টাডিজে থেরাপিউটিক ইন্ডেক্স করা হচ্ছে টক্সিক ডোজ দিয়ে, টিডি রেশিও অফ দ্য টিডি অ্যাট হচ্ছে ইফেক্টিভ ডোজ, দ্যাট ইজ ইডি। মানে লিথাল ডোজ দিয়ে কিন্তু করা হয় না, এই কথাটা মনে রাখতে হবে। প্রথমে যদি তুমি লিথাল ডোজের কথা বলো তখন কি জিজ্ঞেস করা হবে যে মানে আমাদের কি মানুষজন মেরে ফেলে কি তুমি লিথাল ডোজ বের করবা? নো। হ্যাঁ, পসিবল মে মেক ইট ইউজফুল টু এস্টিমেট দ্য পোটেনশিয়াল বেনিফিট অফ এ ড্রাগ টু হিউম্যানস। আমরা কিন্তু মেরে ফেলে করবো না। টিআই জানার দরকার কি? যদি একটা টিআই লার্জার দ্য টিআই ইজ গ্রেটার দ্য রিলেটিভলি সেফ ড্রাগ, হ্যাঁ মানে একটা টিআই একটা থেরাপিউটিক ইন্ডেক্স যদি খুব কম হয়, একটা ড্রাগ যদি থেরাপিউটিক লেস দ্যান 1 হয়, the drugs is not safe. Okay, drugs is not safe. তাহলে the therapeutic use of the TI of a drug must be more than 1. আমি কি বললাম, যদি একের নিচে হয় তাহলে সেই ড্রাগসটা সেফ না। তাহলে এই থেরাপিউটিক ইন্ডেক্স অবশ্যই এই রেশিওটা অবশ্যই একের উপরে হইতে হবে। ঠিক আছে? যেমন আমরা আমাদের বিভিন্ন ড্রাগের কিন্তু আবার বিভিন্ন ডোজে ড্রাগ মাইট হ্যাভ ডিফারেন্ট টিআই ডিপেন্ডিং অন ইটস ক্লিনিক্যাল ইউজ। অ্যাসপিরিন কিন্তু যদি হেডেকে যখন দেই সেটা টিআই অনেক হাই, আবার অ্যাসপিরিন যখন রিউমাটয়েড আর্থ্রাইটিস অনেক হাই ডোজ দেই সেটা টিআই হচ্ছে লো। ঠিক আছে? কিছু ড্রাগ হচ্ছে আমাদের হাই টিআই আছে, কিছু ড্রাগস আমাদের লো টিআই আছে। ঠিক আছে? তাহলে এই গেল আমাদের থেরাপিউটিক ইন্ডেক্স। আর এই যে আমাদের থেরাপিউটিক ইন্ডেক্স এই দেখো ডোজ রেসপন্স কার্ভে যদি আমরা এইভাবে বসাই তাহলে থেরাপিউটিক ইন্ডেক্স হচ্ছে এই দেখো ডোজ রেসপন্স কার্ভ অফ দ্য থেরাপিউটিক ইফেক্ট। এই যে দেখো এই যে এটা হচ্ছে আমাদের ED50, এই যে এইটা হচ্ছে আমাদের থেরাপিউটিক ইন্ডেক্স, এটাই হচ্ছে আমাদের সেফটি মার্জিন অফ দ্য ড্রাগস। এই যে ম্যাক্সিমাল রেসপন্স একদিকে করলাম, আর এই যে আমরা এইভাবে করে ডোজ দিয়ে দিতে যাচ্ছি ইফেক্টিভ ডোজ, তারপরে আলটিমেটলি কি হচ্ছে লিথাল ডোজে চলে যাচ্ছে, অথবা আমরা যদি টিডি করি টক্সিক ডোজে চলে যাচ্ছে। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের, তাহলে এটাই হচ্ছে আমাদের ডোজ রেসপন্স কার্ভে থেরাপিউটিক ইফেক্ট যেটা। ঠিক আছে? এইটাই ইন্ডিকেট করে আমাদের সেফটি মার্জিন। আচ্ছা, এখন যেটা ইম্পর্টেন্ট কথা, থেরাপিউটিক ইন্ডেক্স আমাদের রিটেনে শর্ট নোট ইনভ্যারিয়েবলি প্রায় বছরের মানে 1-2 বছর বাদ দিয়ে থেরাপিউটিক ইন্ডেক্স একটা শর্ট নোট আসে। ঠিক আছে? এবং সেখানে কিন্তু এইটাও আঁকতে হবে। ওকে, মানে আঁকতে হবে মানে এখন যদি শর্ট নোট আসে ইফ ইউ ডিজার্ভ আ মানে গুড নাম্বার দেন ইউ হ্যাভ টু। ওকে, আচ্ছা তারপরে আসো আবার কিছু টার্মিনোলজি টুকটাক চলে আসছে। একটা হচ্ছে আমাদের কি বলে আমাদের potency, drug potency. The amount of drug required to produce a desired response is called the potency of the drug. হ্যাঁ, the amount of drug required to produce the desired response সেটাই হচ্ছে আমাদের potency. তা এখন একটা ড্রাগ, the lower the dose required for the given response, the more potent is the drug. আমি এখন মনে করো যে একটা ভালো খাবার, তুমি চিন্তা করে দেখো একটা ভালো খাবার কিন্তু আমরা অনেক বেশি খাই না, খুব অল্প খাইলে আমাদের খুব ভালো লাগে, তাই না? আমরা একটা ভালো খাবার আইসক্রিম, আমরা তো 10টা আইসক্রিম খাই না, আমরা একটা আইসক্রিম খাইলে খুব ভালো লাগে, যে না আমরা একটা আইসক্রিম খেয়ে ফেলছি বা মানে ভালো লাগতেছে, বা আমরা একটা বার্গার, নিশ্চয়ই আমরা 4-5টা বার্গার খাই না, আমরা একটা বার্গার খাই। সেম ওরকম the amount of the drug required to produce the desired response is called potency of the drug. The lower the dose required for a given response, the more potent the drug is. এক্সাম্পল মনে করো যে মরফিন হচ্ছে 10 মিলিগ্রাম আমি দিলে আমার অ্যানালজেসিক ডোজ। অ্যানালজেসিয়া মানে কি? অ্যানালজেসিক হচ্ছে রিলিফ অফ পেইন। তা আমরা যখন 10 মিলিগ্রাম মরফিন দেই তখন আমাদের ব্যথা কমে যায়, অ্যানালজেসিক হিসেবে কাজ করে। কিন্তু প্যাথেরিন দিতে হয় 100 মিলিগ্রাম। তাহলে আমি কি বলবো? দ্যাট ইজ দ্য মরফিন ইজ 10 টাইমস মোর পোটেন্ট অ্যাজ অ্যানালজেসিক দেন প্যাথেরিন। ওকে, এটাই হচ্ছে পোটেন্সি। তারপর একটা কথা চলে আসে ইফিকেসি। ইফিকেসিটা কি জিনিস? ইট ইজ দ্য ম্যাক্সিমাম ইফেক্ট, ইট ইজ দ্য ম্যাক্সিমাম ইফেক্ট অফ এ ড্রাগ। হ্যাঁ, ম্যাক্সিমাম ইফেক্ট অফ এ ড্রাগ। যেমন হচ্ছে যে আমি বলতে পারি যে মরফিন ইজ মোর ইফিকাসিয়াস দ্যান দ্য অ্যাসপিরিন অ্যাজ অ্যান অ্যানালজেসিক। ঠিক আছে? দ্য ম্যাক্সিমাম ইফেক্ট সে যে প্রডিউস করতে পারবে সেটা হচ্ছে একটা দেখো যে ডোজ রেসপন্স কার্ভ দেখলা, একটা মানে ডোজ বাড়াইলেই যে তোমার ইফেক্ট অনেক বেশি ইফেক্ট করে ফেলবে সে নো। সেই একটা ড্রাগের তো সেই ক্রাইটেরিয়া থাকতে হবে, সে তার থেকে ভালোভাবে ইফেক্ট করবে সেটা করতে পারবে না। এখন অ্যাসপিরিন যে ইফেক্ট করবে মানে মরফিন যে ইফেক্ট করবে অ্যাসপিরিন ওই পর্যন্ত যাইতেই পারবে না। তাহলে কি মরফিন ইজ মোর ইফিসিয়েন্ট দ্যান দ্য অ্যাসপিরিন অ্যাজ অ্যান অ্যানালজেসিক। ঠিক আছে? ওকে, আচ্ছা তারপর আসো এখন এই যে কম্বাইন্ড ইফেক্ট অফ দ্য ড্রাগ একটা ব্যাপার আছে। কম্বিনেশন যদি তুমি দুটা ড্রাগ দাও অথবা মোর দ্যান দুটা ড্রাগ দাও, দ্যাট সামটাইমস দ্যাট ইজ ইনক্রিজ অর দ্যাট ক্যান ডিক্রিজ দ্য ইফেক্ট। তো ইনক্রিজ রেসপন্স হচ্ছে আবার তোমার 3 ধরনের আছে, একটা হচ্ছে অ্যাডিটিভ ইফেক্ট, একটা হচ্ছে পোটেনসিয়েশন, আর একটা হচ্ছে সিনার্জিজম।
ঠিক আছে, মানে কম্বাইন যদি 2 or more ড্রাগ দাও তাহলে এটার ইফেক্টটা কম্বাইন্ড ইফেক্টটা হচ্ছে আমরা বলতেছি ইনক্রিজ রেসপন্সের জন্য হচ্ছে রেসপন্স যদি ইনক্রিজ করে সেটা হচ্ছে 3 ভাবে করে আর হচ্ছে ডিক্রিজও করে। তা আগে আসি আমরা ইনক্রিজ করে রেসপন্স। ঠিক আছে, ইনক্রিজ কিভাবে করে? একটা হচ্ছে অ্যাডিটিভ ইফেক্ট। অ্যাডিটিভ ইফেক্ট কি জিনিস? দ্য কম্বাইন্ড ইফেক্ট অফ 2 or more drug is equal to the sum of their individual effect। ঠিক আছে, মানে যে তুমি যদি ইফেক্ট অফ দ্য ড্রাগ এ প্লাস ড্রাগ বি ইজ দ্য সেম অ্যাজ দ্য, মানে দুটো যখন তুমি একসাথে দিচ্ছ এবং যখন তুমি আবার মানে 2 or more drug is equal to the sum of their individual effect। ইন্ডিভিজুয়াল মানে এক আর এক যোগ করে সেই দুইই হইতেছে, কথা হচ্ছে এইটা। ঠিক আছে, এটাই হচ্ছে ইনক্রিজ রেসপন্স। আর পোটেনসিয়েশন জিনিসটা কি? পোটেনসিয়েশন জিনিসটা হচ্ছে the enhancement of the action of one drug by another drug। হ্যাঁ, এবং এই একটা ড্রাগ যেখানে মনে করো যে একটা অ্যাকশন শো করার কথা না, কিন্তু যখন আমি সেকেন্ড ড্রাগটা দিচ্ছি সে তখন ওই না মনে করো ড্রাগ এ ইফেক্টটাকে এনহ্যান্স করতেছে ড্রাগ বি, তাহলে সেটাকেই হচ্ছে আমার পোটেনসিয়েশন। এক্সাম্পল আছে হচ্ছে যে মনে করো যদি লেভোডোপা আর কার্বিডোপা এই দুইটা ড্রাগস আমি একসাথে দেই, অথবা তাহলে অথবা মনে করো অ্যাসিটাইলকোলিন আর ফাইসোস্টিগমিন যদি একসাথে দেই। কার্বিডোপা and physostigmine inhibit the breakdown of levodopa and acetylcholine respectively, thus enhancing their effect। তার মানে কি? তার মানে হচ্ছে যে যেই ড্রাগসটা আমার একটা মানে অ্যাক্টিভ ড্রাগস না, কিন্তু যখন একটা ইনঅ্যাক্টিভ ড্রাগস যখন আমি আবার একটা সেকেন্ড ড্রাগস দিচ্ছি তখন আমার ওই ফার্স্ট ড্রাগটার ইফেক্টটাকে পোটেনসিয়েট করতেছে, এনহ্যান্স করতেছে, সেটাই হচ্ছে এনহ্যান্সমেন্ট পোটেনসিয়েশন অফ ড্রাগ রেসপন্স। ঠিক আছে, এন্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে কি? লাস্ট ওয়ান হচ্ছে আমার সিনার্জিজম। সিনার্জিজম হচ্ছে যখন 2 or more drug are administered simultaneously, 2 or more drugs are administered simultaneously and their combined effect is greater than the illicit drug alone। মানে দুইটা যখন ড্রাগ দিচ্ছি তখন ওই ফার্স্ট ড্রাগটার থেকে যখন বেশি কাজ করবে সিনার্জিস্ট, সেটাকেই বলা হয় হচ্ছে সিনার্জিস্টিক অ্যাকশন। যেমন আমি যদি সালফামিথক্সোজল আর ট্রাইমিথোপ্রিম একসাথে দেই তাহলে সালফামিথক্সোজল যে কাজ করতো তার থেকে যেমন সেটা ওটা ডাবল কাজ করবে বা ওটা আরো synergistic effect হবে। 2 or more drugs are administered simultaneously and their combined effect is greater than that elicited drug alone, that is synergism। ঠিক আছে, এটা হচ্ছে synergism। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা বলছি এগুলো কিন্তু সবকিছু এই যে আমি বললাম সিনার্জিজম, কি বলে পোটেনসিয়েশন, অ্যাডিটিভ ইফেক্ট, অল কিন্তু ইনক্রিজ দ্য ড্রাগ অ্যাকশন। আচ্ছা ড্রাগ অ্যাকশন কিছু ডিক্রিজও করে, সেটা কিভাবে করে সেটাকে হচ্ছে আসলে বলা হয় হচ্ছে ড্রাগ অ্যান্টাগনিজম। ড্রাগ অ্যান্টাগনিজম হচ্ছে the effect of one drug is decreased or abolished in the presence of another drug, that is called the drug antagonism। The effect of one drug is decreased or abolished by the presence of another drug, that is called drug antagonism। ড্রাগ অ্যান্টাগনিজমের কিছু টাইপস আছে। একটা হচ্ছে আমরা অপোজিং দ্য অ্যাকশন অফ দ্য টু ড্রাগস ইজ ডিউ টু দেয়ার ফিজিক্যাল প্রপার্টির জন্য যখন একজন আরেকজনকে অপোজ করে, যেমন হইতেছে যে অ্যাক্টিভেটেড যেমন হচ্ছে যে অ্যাক্টিভেটেড চারকোলটা আমার অ্যালকালয়েডের অ্যাবজর্পশন হইতে দেয় না, এটাকে আমরা হচ্ছে ফিজিক্যাল অ্যান্টাগনিজম বলি। ঠিক আছে, এটাকে আমরা ফিজিক্যাল অ্যান্টাগনিজম বলি, ফিজিক্যাল অ্যান্টাগনিজম। হ্যাঁ, তারপরে হচ্ছে কেমিক্যাল অ্যান্টাগনিজম আছে। কেমিক্যাল অ্যান্টাগনিজমটা কি জিনিস? কেমিক্যাল অ্যান্টাগনিজম হচ্ছে দ্য অপোজিং অ্যাকশন অফ টু ড্রাগস ডিউ টু দেয়ার কেমিক্যাল প্রপার্টি। সেই অ্যান্টাসিড হচ্ছে উইক বেসিস and neutralizes the gastric acid and useful in peptic ulcer disease। তা এইটা হচ্ছে এক ধরনের কেমিক্যাল অ্যান্টাগনিজম। ঠিক আছে, তারপর কিছু চিলেটিং এজেন্ট আছে, কিছু মেটালস আছে, একটা আরেকটার অ্যাবজর্পশন হইতে দেয় না, কেমিক্যালি একটা আরেকটাকে অ্যান্টাগোনাইজ করে। তারপরে আসো ফিজিওলজিক্যাল এন্ড দ্য ফাংশনাল অ্যান্টাগনিজম। এটা বোধহয় এখান থেকে বাদ চলে গেছে, লেখা হয় নাই। ঠিক আছে, আসো ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম। ঠিক আছে, ফিজিওলজিক্যাল যে অ্যান্টাগনিজমটা আছে এখানে হচ্ছে খেয়াল করো, এখানে হচ্ছে টু ড্রাগ
act at the different receptor or by different mechanism on the same physiological system. Physiological antagonism টা হচ্ছে আমাদের two drug act act at different receptors by different two drugs act on different receptor or by the different mechanism but in the same physiological system, but by the same physiological system, that is the physiological antagonism. তাহলে কি হয়, যেমন একটা এক্সাম্পল দিতে পারি আমরা একটা এক্সাম্পল দিতে পারি এখানে কিভাবে হচ্ছে। তা এখন মনে করো যে ইনসুলিন বা মনে করো এখানে যেমন ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন অন ব্লাড সুগার, হ্যাঁ, এখন অ্যাড্রেনালিন অ্যান্ড হিস্টামিন অন ব্রঙ্কিয়াল স্মুথ মাসল। দেখো ইনসুলিন এবং গ্লুকাগন কিন্তু সেম রিসেপ্টরের সাথে কাজ করতেছে এবং সেম ফিজিওলজিক্যাল সিস্টেমে কিন্তু কি করতেছে, অপোজিট ইফেক্ট করতেছে। সে কি করতেছে, সে অপোজিট ইফেক্ট করতেছে। তারপরে চিন্তা করো এই যে আমাদের অ্যাড্রেনালিন এন্ড হিস্টামিন ব্রঙ্কিয়াল স্মুথ মাসলের উপর কাজ করতেছে। হিস্টামিন কি করে, ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, ঠিক আছে। আর কি হিস্টামিন হচ্ছে হিস্টামিন রিসেপ্টর দিয়ে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, আর অ্যাড্রেনালিন কি করতেছে, ব্রঙ্কো ডাইলেটেশন করতেছে, অ্যাড্রেনার্জিক বিটা 2 রিসেপ্টরের উপর কাজ করে, ঠিক আছে। কিন্তু এটা কি হচ্ছে, সেম ফিজিওলজিক্যাল সিস্টেমে কাজ করতেছে, সেম ফিজিওলজিক্যাল সিস্টেমে কাজ করতেছে। তাহলে আরেকবার দেখো, two drugs act at different receptor or by different mechanism on the same physiological system and produces opposite effect is called physiological antagonism. ডিফারেন্ট রিসেপ্টরের উপর কাজ করবে কিন্তু সেম ফিজিওলজিক্যাল সিস্টেমে কাজ করবে এবং অপোজিট ইফেক্ট করবে, থ্রি থিংস। এটাই হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম। ওকে, আচ্ছা। Last one is the receptor antagonism and the most important antagonism, that is the competitive and non-competitive antagonism. Okay, competitive and non-competitive antagonism. দেখো এই যে আচ্ছা এই জিনিসগুলো না একটু কনফিউজ লাগে, কিন্তু তোমরা যখন না ড্রাগস গুলো পড়ে ফেলবা, হ্যাঁ এই যে অ্যাসিটাইলকোলিন পড়ে ফেলবা যখন অটোনমিক নার্ভাস সিস্টেম বা কেউ যদি পড়ে থাকো ইন দ্য মিন টাইম, দেন তাহলে কিন্তু তোমাদের কাছে তখন এতটা মানে একটু লাগবে না, ঠিক আছে। তো যাই হোক, কম্পিটিটিভ অ্যান্টাগনিজমে আসো। কম্পিটিটিভ অ্যান্টাগনিজমটা কি, both agonist and antagonist bind reversibly to the same site on the receptor, ঠিক আছে। যেমন অ্যাসিটাইলকোলিন, অ্যাসিটাইলকোলিন হচ্ছে মাসকারেনিক রিসেপ্টরের কাজ করে, সেম অ্যাট্রোপিন, অ্যাট্রোপিনও মাসকারেনিক রিসেপ্টরের উপর কাজ করে, ঠিক আছে। এটাই হচ্ছে কম্পিটিটিভ অ্যান্টাগনিজম। আমরা যখন ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম বলছি সেখানে কিন্তু সেম সিস্টেমের উপর কাজ করছে, বাট নট ইন দ্য সেম রিসেপ্টর, ওকে, এবং অপোজিট অ্যাকশন করছে। আর এখানে কি করতেছে, binds to the both agonist and the antagonist binds to the reversible to the same receptor. আবার দেখো, both agonist and antagonist bind reversibly to the same receptor, that is competitive antagonism. তাহলে দেখো আমি কি বলছি, অ্যাসিটাইলকোলিন কিন্তু মাসকারেনিক রিসেপ্টরের উপর একটা অ্যাগনিস্ট ড্রাগ, আর অ্যাট্রোপিন হচ্ছে অ্যান্টাগনিস্ট ড্রাগ, ঠিক আছে, কিন্তু সেম রিসেপ্টরের সাথে কাজ করে, ঠিক আছে। মরফিন হচ্ছে একটা অ্যাগনিস্ট ড্রাগ, এটা হচ্ছে অপোজিট রিসেপ্টরের উপর কাজ করে। আর ন্যালোক্সেনটা হচ্ছে অ্যান্টাগনিস্ট ড্রাগ, এটাও অপোজিট রিসেপ্টরের উপর কাজ করে, ঠিক আছে। একটা অ্যান্টাগনিস্ট ড্রাগ, একটা অ্যাগনিস্ট ড্রাগ, কিন্তু সেম রিসেপ্টরের উপর কাজ করবে এবং রিভার্সিবলি। এটাই হচ্ছে কম্পিটিটিভ অ্যান্টাগনিজম, ঠিক আছে। আর নন কম্পিটিটিভ অ্যান্টাগনিজমটা কি জিনিস, the antagonist binds to the different side of the receptor and prevents the agonist from interacting with the receptor. She prevents the agonist from interacting with the receptor. In this type, the antagonistic effect cannot be overcome by the increasing the concentration of the agonist. তার মানে বুঝছো, যখন তোমার অ্যাগনিস্ট বাইন্ড করে যাচ্ছে কিন্তু আমি অ্যান্টাগনিস্ট বাইন্ড করতেছে কিন্তু অ্যাগনিস্টের যখন আমি কনসেন্ট্রেশন বাড়ায় দিচ্ছি তখন কিন্তু এটা রিভার্সেবল হচ্ছে, কিন্তু যখন নন কম্পিটিটিভ তখন এটা ক্যান নট বি ওভারকাম বাই ইনক্রিজিং দ্য কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাগনিস্ট, বুঝছো। তাহলে কি হবে, আমাদের সেই যদি কার্ভটা আমরা দেখি তাহলে দেখো এটা হচ্ছে আমার কম্পিটিটিভ, হ্যাঁ এই দেখো এটা হচ্ছে অ্যাগনিস্ট, আর যখন অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট হচ্ছে তখন ড্রাগ, এটা এই যে ড্রাগ কনসেন্ট্রেশন আর রেসপন্স এইরকম চেহারার আমাদের একটা ডোজ রেসপন্স কার্ভ হচ্ছে। আর এইখানে যখন হচ্ছে দেখো এটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, একদম সমান হয়ে যাচ্ছে, ফ্ল্যাট, ঠিক আছে। ফ্ল্যাটেনিং অফ দ্য ডোজ রেসপন্স কার্ভ, ডোজ রেসপন্স কার্ভটা আমার নন কম্পিটিটিভ ড্রাগ
অ্যান্টাগনিজমে flat হয়ে যায়। The antagonist binds to a different site of the receptor and prevents the agonist from interacting with the receptor, and antagonistic activity effect cannot be overcome by the increasing the concentration of the agonist. So there is the flattening of the dose response curve. এখন দেখো এই ড্রাগ অ্যাকশনটা না আমরা সামহাও না মডিফাই করতে পারি, আমরা বিভিন্নভাবে মডিফাই করতে পারি। কিছু আছে হচ্ছে ড্রাগ ফ্যাক্টর, আর কিছু আছে হচ্ছে পেশেন্ট ফ্যাক্টর। ড্রাগ ফ্যাক্টরের মধ্যে আবার আমাদের সেই রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন যেটা দিয়ে আমরা পড়া শুরু করেছিলাম সেটা চলে আসে, যখন আমাদের কিছু ভ্যারিয়েশন আছে, যেমন ওরাল ডোজে আমরা 100% বায়োঅ্যাভেলেবিলিটি পাই। সুতরাং আমাদের আমরা অনেক ওরাল রুটে কি হয়, যদি আমরা একটা ইন্টারভেনাস এখন একটা মরফিন দেই, সে যেহেতু তাড়াতাড়ি কাজ করবে, আমাদের সেই ওরাল ট্যাবলেট একটা খাওয়াই দিলে সেই পরিমাণ কাজ কিন্তু করবে না। ঠিক আছে, তারপরে মনে করো যে এটা গেল প্রেজেন্স অফ আদার ড্রাগ। কি বলছে, প্রেজেন্স অফ আদার ড্রাগ, তোমার যদি আরেকটা ড্রাগ প্রেজেন্ট থাকে, হ্যাঁ, একটা ড্রাগ যদি তোমার প্রেজেন্ট থাকে, তাহলে কি হবে? একটা ড্রাগ প্রেজেন্ট থাকলে কি হবে আমরা কি একটু মনে করতে পারি? কি হবে? অ্যাডিশন হইতে পারে, পোটেনসিয়েশন হইতে পারে, সিনার্জিজম হইতে পারে, অ্যান্টাগনিজম হইতে পারে। আমরা কি একটু বুঝতে পারছি? হ্যাঁ, এই যে দেখো এই জিনিসটাই, একটা হচ্ছে ইনক্রিজ, একটা হচ্ছে ডিক্রিজ। ইনক্রিজের মধ্যে আমাদের কি হয়েছে যে অ্যাডিশন, তারপর হচ্ছে সিনার্জিজম এন্ড পোটেনসিয়েশন, আর এখানে হচ্ছে আমাদের ড্রাগ অ্যান্টাগনিজম। এন্ড সেটাই কিন্তু আমাদের বলতেছে যে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য ড্রাগ রেসপন্স, যেটা আমরা তখন পড়ে আসছি। তাহলে কি হবে, আমাদের এখানে কিন্তু বেড়েও যাইতে পারে, কমেও যাইতে পারে। ঠিক আছে, আচ্ছা, তারপর যদি আমাদের যদি এক্সক্রিশন স্লো হয়, তাহলে কিউমুলেশন হইতে পারে, কিছু ড্রাগস আমাদের বডিতে জমেও যাইতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে ড্রাগ ফ্যাক্টর। হ্যাঁ, ফ্যাক্টরস মডিফাইং ড্রাগ অ্যাকশন। আচ্ছা, তারপরে আসা হচ্ছে পেশেন্টের ফ্যাক্টর। পেশেন্টের ফ্যাক্টর কি, প্রথমে হচ্ছে এজ। এজ দেখো খুব ছোট বাচ্চাদের না মেটাবোলাইজিং এনজাইম গুলা ফাংশনটা ভালো থাকে না, তারপর মেটাবোলাইজিং এনজাইম গুলা থাকে না। ঠিক আছে, দেখবা তোমরা যখন পেডিয়াট্রিক্সে কাজ করবে, পেডিয়াট্রিক্সের ডোজ গুলা কিন্তু বড়দের ডোজের মতো হয় না। বড়দের কি ওই যে না পাওয়ার বাচ্চাদের জন্য সিরাপ থাকে, তারপর দেখবা যে কোনো ওষুধের একটা জুনিয়র একটা থাকে, তারপরে বড়দের আমরা একটা ট্যাবলেট পুরো খাওয়াই ফেলি, ছোটদের হাফ করে খাওয়াই ফেললাম আর হয়ে গেল, তাহলে তো আর পেডিয়াট্রিশিয়ান আলাদা হইতে হইতো না। ছোটদেরকে একটা ফর্মুলায় আমরা ক্যালকুলেট করি, ইয়াংস ফর্মুলা আছে, ডিলিংস ফর্মুলা আছে, আমরা ওইভাবে করে ড্রাগটা ছোটদের জন্য অ্যাডাল্ট ডোজ থেকে কমায়া আমরা এই মানে ক্যালকুলেট করি। তার কারণ হচ্ছে যে ছোটদের সব এনজাইম থাকতে না পারে, অনেক সময় থাকে না। তারপর হচ্ছে যে আমরা অনেক সময় মানে এলডারলি পেশেন্টেরও অনেক সময় এনজাইম ডেফিসিয়েন্সি হয়। ঠিক আছে, তারপর সব বডি ওয়েট। এখন মনে করো যে একজন 70 কেজি ওজনের একটা পেশেন্ট ধরে আমরা দেই, কিন্তু বাংলাদেশে তো অনেকের ওজন কমও আছে, তাই না? ওবেস পেশেন্ট যেরকম আছে সেরকম কিন্তু আমাদের ওজন কম আছে। দেখবা কি ফার্মেসি থেকে ওই যে ওষুধ খায়, দেখবা কি যে মনে করো অনেক মেয়েরা আছে না, যে মনে করো এরকম যে 30 35 কেজি মনে করো একদম আন্ডার ওয়েট, তার জন্য কি নিশ্চয়ই তার ফ্যাক্টর ওই সেম ড্রাগস তার জন্য নিশ্চয়ই আমরা দিব না, তার জন্য একটা আলাদা ডোজ ক্যালকুলেট করলো। সেম একটা ওবেস পেশেন্ট, তার পেশেন্টের যদি মানে অনেক ডিহাইড্রেটেড থাকে, পেশেন্টের যদি ইডিমা থাকে, এগুলো অবশ্যই একটা ফ্যাক্টস। ঠিক আছে, সেক্স, যেমন সেক্স ফ্যাক্টরস মডিফাইং ড্রাগ অ্যাকশনের মধ্যে সেক্স একটা বিষয়। অনেক ড্রাগ যেমন বিটা ব্লকার, এগুলা কিন্তু ডায়াবেটিক্স, এগুলা কিন্তু ডিক্রিজ লিবিডো করে ইন মেলস। ঠিক আছে, তারপর হচ্ছে ডায়েট অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। ডায়েট অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস যেমন হচ্ছে যে আমরা জানি যে মিল্ক, কেউ যদি বেশি মানে যদি টেট্রাসাইক্লিন বা কিছু এরকম চিলেটিং এজেন্টের সাথে যদি মিল্ক খায়, তাহলে তার অ্যাবজর্পশন হবে না, আমরা ওই পরিমাণ ড্রাগ অ্যাকশন পাবো না। সিগারেট স্মোকারদের মাইক্রোজোমাল এনজাইম গুলা, স্মোকিং ইনডিউসেস দ্য মাইক্রোজোমাল হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমস। তো সুতরাং ইনক্রিজ মেটাবলিজম অফ ড্রাগস। হ্যাঁ, মানে আমি বুঝাতে পারছি, মনে হয় বুঝতে পারিনি, আবার বলি। মনে করো যে আমি বলতেছি যে একটা পেশেন্টের স্মোকার একটা পেশেন্ট, দেখবা কি স্মোকার একটা পেশেন্টের মনে করো যে একটা ব্রঙ্কিয়াল অ্যাজমা নিয়ে আসছে। হ্যাঁ, তাকে তুমি থিওফাইলিন দিচ্ছ, কিন্তু সেই পেশেন্টের কোনো কাজ হচ্ছে না। কেন? তার কারণ সেই ফ্যাক্টরস মডিফাইং ড্রাগ অ্যাকশন, তার যে থিওফাইলিন যে তুমি তাকে দিচ্ছ, কিন্তু তার হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমটা মানে স্মোকিং induces the hepatic microsomal enzyme. তো স্মোকিং যেহেতু হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমটাকে ইনডিউস করে,
তাহলে এই যে তার যে থিওফাইলিনটা দিচ্ছি আমি, তাহলে এইটা কি হবে, এটা হয়ে কি বলে না বডি থেকে মানে চলে যাবে, এবং দ্য ডোজ অফ দ্য ড্রাগ অ্যাডমিনিস্টার এটা স্মোকারের জন্য নর্মাল ডোজে কাজ করবে না। হ্যাঁ, মাইক্রোজোমাল এনজাইম ইন্ডাকশনের মাধ্যমে ওটা মেটাবলাইজ হয়ে যাবে, নর্মাল যে কাজ করবে থিওফাইলিন ওইভাবে কাজ করবে না, এরকম হইতে পারে। ঠিক আছে, তারপর জেনেটিক ফ্যাক্টর আমরা একবার আগে পড়ে ফেলছি। ডায়েট এনভায়রনমেন্ট এইটাই মোটামুটি। তারপরে হচ্ছে কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টর আছে। আচ্ছা, সাইকোলজিক্যাল ফ্যাক্টর আবার কি জিনিস, যে সাইকোলজির জন্য ড্রাগ কাজ করবে না এরকম কোনো কিছু? সাইকোলজিক্যাল ফ্যাক্টর আসলে বলা হয় কি, পার্সোনালিটি অফ দ্য ডক্টর অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পেশেন্ট ক্যান এফেক্ট রেসপন্স অফ সাম ড্রাগস। যেমন হতেছে কি, কোন ধরনের ড্রাগ, যেমন হচ্ছে পেইন, তারপর হচ্ছে তোমার অ্যান্টিডিপ্রেসেন্ট বা অ্যান্টি অ্যাংজাইটি। হ্যাঁ, তুমি যদি তাকে ওইভাবে করে কাউন্সেলিং না করো, অনেক সময় তুমি ওই ড্রাগস দিয়ে তার ওইরকম ইফেক্ট তুমি নাও পাইতে পারো। হ্যাঁ, তো এখানে ওই যে অনেক সময় পেশেন্টকে প্ল্যাসেবো একটা টার্ম, প্ল্যাসেবো একটা ল্যাটিন টার্ম, এটার মানে হচ্ছে আই উইল প্লিজ। অনেক সময় দেখবা কি যে পেশেন্টকে এরকম মানে পেশেন্টের খুব অ্যাংজাইটি, তখন তাকে বলা হলো যে আচ্ছা ঠিক আছে আপনি তো এই ড্রাগসটা খাচ্ছেন, এখন মনে কথা আসলে তার তেমন ড্রাগস দরকার নেই, একটা প্ল্যাসেবো দেওয়া হলো যে আপনি এটা খান, ওটা খেয়ে দেখবা কি যে সে বলতেছে ইয়েস আই এম ফিলিং ওয়েল। এটা হচ্ছে জাস্ট কাউন্সেলিং এর মাধ্যমে মনে করো যে প্লাসিবোতেই সে হয়ে গেল। এটাই হচ্ছে আর কি আসলে ফ্যাক্টরস মডিফাইং ড্রাগ অ্যাকশনের সাইকোলজিক্যাল ফ্যাক্টর। কিছু প্যাথোলজিক্যাল স্টেটস আছে, কিছু প্যাথোলজিক্যাল স্টেট আছে, যেমন পেশেন্টের যদি মনে করো জিআই ডিসঅর্ডার থাকে, পেশেন্টের মনে করো যে অ্যাকালোরহাইড্রিয়া আছে, হ্যাঁ পেশেন্টের মনে করো অ্যাকালোরহাইড্রিয়া আছে, বা পেশেন্টের মনে করো ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম আছে, তাহলে তো ওই সমস্ত ড্রাগ তোমার অ্যাবজর্ব হবে না। তো সুতরাং মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন মডিফাই হয়ে যাবে। তারপর পেশেন্টের লিভার ডিজিজ থাকতে পারে, যে ওই যে সেই এনজাইমের কথা আগের মধ্যে বলে আসছি। পেশেন্টের রেনাল ফেলিওর থাকতে পারে, তাহলে তো পেশেন্টের ড্রাগস এক্সক্রিট আউট হবে না। ঠিক আছে, তো মোটামুটি এইগুলাই। আর কি আছে, আর তোমার এখানে টলারেন্স একটা ব্যাপার আছে। টলারেন্স হচ্ছে নিড ফর দ্য লার্জার ডোজ অফ এ ড্রাগ টু প্রডিউস গিভেন রেসপন্স। এটি হচ্ছে টলারেন্স। অনেক সময় পেশেন্টের টলারেন্স ডেভেলপ করে, অনেক সময় পেশেন্টের টলারেন্স ডেভেলপ করে। সেই টলারেন্স আবার একটা হচ্ছে ন্যাচারাল টলারেন্স, আবার যেমন আছে হচ্ছে একটা হচ্ছে অ্যাকুয়ার্ড টলারেন্স, অনেক সময় টলারেন্স ডেভেলপ করে। তো এই আর আর আরেকটা টার্ম আমরা পড়ে ফেলি, সেটা হচ্ছে ট্যাকিফাইলেক্সিস। ট্যাকি মানে হচ্ছে কি র্যাপিড, ট্যাকি মানে হচ্ছে কি র্যাপিড, আর ফাইলেক্সিস মানে হচ্ছে কি তোমার হচ্ছে প্রোটেকশন। অ্যাকুইট টলারেন্সটাই হচ্ছে ট্যাকিফাইলেক্সিস। রিপিটেড ইউজ অফ সার্টেন ড্রাগস at short intervals may result in rapid decrease in pharmacological response. Repeated use of certain drugs at short intervals may result in rapid decrease in pharmacological response. This is known as tachyphylaxis. আচ্ছা, এই কথাটা কেন বললাম, অনেক সময় যেমন মানে একটা পেশেন্টকে বারবার করে ড্রাগস দিতে থাকে, হ্যাঁ, তো বারবার করে ড্রাগস দিতে পারে থাকে, এটাকে রিপিটেড অ্যাডমিনিস্ট্রেশন এটা কারা করতে পারে, এটা তো ডাক্তাররা করবে না, ওই যে সেই ফার্মেসি আলাদা ওইরকম করে তারপর ট্যাকিফাইলাক্সিস ডেভেলপ করে চলে আসবে, তারপর ড্রাগ কাজ করবে না। এই তো, ঠিক আছে, তো মোটামুটি এই। আসো আমরা একবার রিক্যাপ করে যাই, হ্যাঁ, যে আমরা আজকে কি পড়ে ফেলছি। আচ্ছা, আমরা বলছি যে ফার্মাকোডিনামিক্স হচ্ছে what drug does to the body is the pharmacodynamics. Pharmacon means the drugs, and dynamics means the হচ্ছে power. So what drug does to the body, that is the mechanism of action, pharmacological action, and the adverse effect is মানে টোটাল একসাথে আমরা এটাকে বলি ফার্মাকোডিনামিক্স। টাইপস অফ ড্রাগ অ্যাকশনের মধ্যে আমরা জানি যে এখানে হচ্ছে স্টিমুলেশন করে কিছু ড্রাগস কাজ করে, যেমন হচ্ছে অ্যাড্রিনালিন স্টিমুলেটস দ্য হার্ট এন্ড রেজাল্টিং ইন ইনক্রিজ অফ দ্য হার্ট রেট এন্ড ফোর্স অফ কন্ট্রাকশন। তারপর কিছু ড্রাগস আছে যে স্পেসিফিক্যালি কিছু অর্গান সিস্টেমকে ডিপ্রেস করে কাজ করে, যেমন হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিপ্রেস করে কাজ করে হচ্ছে জেনারেল অ্যানাস্থেটিক্স এন্ড বারবিচুয়েটস। ইরিটেশন করে আমাদের অনেক সময় ডিপ সিটেড পেইন কমায় দেয় লোকালি কোনো এজেন্ট দিলে। তারপর হচ্ছে রিপ্লেসমেন্ট, যেমন হচ্ছে আমরা পুরোপুরি রিপ্লেস করে দিচ্ছি, যে আমাদের ডায়াবেটিস হচ্ছে, আমাদের ইনসুলিন নাই, আমরা বাইরে থেকে ইনসুলিন দিচ্ছি, ইটস আ কাইন্ড অফ রিপ্লেসমেন্ট। এন্ড সাইটোটক্সিক ড্রাগস আছে কিছু ড্রাগস, সেটা হচ্ছে মানে একদম স্পেসিফিক্যালি ওই ক্যান্সার সেল গুলাকে
মেরে ফেলতেছে, ঠিক আছে। তারপর আসে মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন। মেকানিজম অফ ড্রাগ অ্যাকশনের মধ্যে এটা হচ্ছে আমার হচ্ছে প্রথমে হচ্ছে নন রিসেপ্টর মিডিয়েটেড আর হচ্ছে আমাদের রিসেপ্টর মিডিয়েটেড। নন রিসেপ্টর মিডিয়েটের মধ্যে হচ্ছে বাই ফিজিক্যাল অ্যাকশন, আমাদের যেমন ম্যানিটল অসমোসিসের মাধ্যমে আমাদের কাজ করে, তারপর অ্যাবজর্পশনের মাঝখান মধ্যে ভাবে কিছু কাজ করে, দু একটা টুকটাক ড্রাগস ডিমালসেন্ট হিসাবে যেমন কফ সিরাপ একটা সুদিং ইফেক্ট দেয় ফ্যারেঞ্জাইটিস হইলে। রেডিওঅ্যাক্টিভ আয়োডিন ইউজ করি, আইসোটোপস রেডিওঅ্যাক্টিভ আইসোটোপস ইউজ করি, যেগুলো রে দিয়ে আমাদের ডিস্ট্রয় করে কিছু টিস্যুকে, এবং আমাদের যেমন হাইপারথাইরয়েডিজমে আমরা এটা ইউজ করি। আর কেমিক্যাল অ্যাকশনের মধ্যে নিউট্রালাইজিং বাই দ্য অ্যান্টাসিড, চিলেশন, এগুলো আমরা বলে ফেলছি অনেকবার। তারপর হচ্ছে এনজাইম ইনহিবিশন। এনজাইম ইনহিবিশন খুব ইম্পর্টেন্ট। এনজাইম ইনহিবিশন কিন্তু এটাও শর্ট নোট আসে। এনজাইম ইনহিবিশনের একটা খুব সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছি আমরা, যে অ্যানজিওটেনসিন 2, এটা হচ্ছে একটা পোটেন্ট একটা কেমিক্যাল, যেটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশারকে রেইজ করে দেয়। তো অ্যানজিওটেনসিন 2 আসে হচ্ছে অ্যানজিওটেনসিন 1 থেকে, এবং এই অ্যানজিওটেনসিন 1 থেকে অ্যানজিওটেনসিন 2 হয় হচ্ছে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম দিয়ে। অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরস ড্রাগস যেটা আমরা দেই, এই এনজাইমটাকে ইনহিবিট করে দেয়, অ্যানজিওটেনসিন 1 থেকে অ্যানজিওটেনসিন 2 হইতে দেয় না, সেই রকম একটা ড্রাগস দিয়ে আমরা কিন্তু এনজাইম ইনহিবিশনের মাধ্যমে ব্লাড প্রেশারটাকে কম রাখতে পারি। ওকে, ফাইন। তারপর আমরা বলছি থ্রু আয়ন চ্যানেল। থ্রু আয়ন চ্যানেল যেমন হচ্ছে আমরা লোকাল অ্যানেস্থেসি ড্রাগস গুলা আমরা সোডিয়াম চ্যানেলকে ব্লক করে দেয়, এবং এইভাবে করে আমাদের হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক এর ইফেক্ট প্রডিউস করে। থ্রু অ্যান্টিবডি প্রোডাকশন ভেরি ইজি, ভ্যাকসিনস produces their effect by stimulating the formation of the antibodies. তারপর ট্রান্সপোর্টার্স আছে, ট্রান্সপোর্টার্সে আমরা একটা অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস এর একটা এক্সাম্পল দিচ্ছি, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস binds to the 5-hydroxytryptamine transporter and blocks the 5-hydroxytryptamine reuptake into the neurons, and there is causing the antidepressant effect. তো এই রিসেপ্টর মিডিয়েটেড মেকানিজম গুলার মধ্যে তারপর আমরা চলে আসছি রিসেপ্টর মিডিয়েটেড মেকানিজম গুলার মধ্যে প্রথমে হচ্ছে receptors are the macromolecules present either on the cell surface of the cytoplasm or in the nucleus, with which the drug binds and interacts to produce the cellular changes. Drug plus receptor complex হচ্ছে এবং ultimately response হচ্ছে। তারপর আমরা কিছু টার্মিনোলজি পড়ছি, what is affinity? Affinity হচ্ছে ability of the drug to get bound to the receptor হচ্ছে affinity। তাহলে বাউন্ড করে গেল, বাউন্ড করে বলার পর যখন ফার্মাকোলজিক্যাল অ্যাকশন করবে সেটা হচ্ছে ইন্ট্রিনসিক অ্যাক্টিভিটি, ঠিক আছে। এবং অ্যাগনিস্ট হচ্ছে the drug that capable of producing the pharmacological action after binding of the to the receptor, that is agonist. Antagonist কি একটা দুষ্টু ছেলে, সে drug that prevents the binding of the agonist to the receptor or block its effect is called the antagonist. হ্যাঁ, it does not produce itself any effect. পার্শিয়াল অ্যাগনিস্ট বলছি আমি, সে পুরোপুরি হচ্ছে অ্যাগনিস্টের মতো না, সে কিছু কিছু কাজ করবে, আর ইনভার্স অ্যাগনিস্ট হচ্ছে পুরো অপোজিট কাজ করে ফেলবে, দ্যাট আর দ্য ইনভার্স অ্যাগনিস্ট, ঠিক আছে। তারপর আমরা টাইপস অফ রিসেপ্টর বলেছি, টাইপস অফ রিসেপ্টর হচ্ছে 4 টাইপস অফ রিসেপ্টর, ligand gated ion channels, G protein coupled receptor, enzymatic receptor and the nuclear receptor. Nuclear receptor কে আমরা receptor regulating gene expression ও বলে থাকি। Ligand gated ion channels কোনগুলা? nicotinic receptor, GABA receptor, glycines, the location cell membrane, এবং fastest receptor time recurs হচ্ছে within millisecond। কিভাবে কাজ করে? binding to the inotropic receptors, opening of the ion channels, that is the calcium channels, তারপরে sodium channels, আর হচ্ছে chances of flow of the ions, and there is hyperpolarization and depolarization, এখানে কিন্তু depolarization হবে, and there is tissue response. G protein coupled receptor নিয়ে আমরা অনেক বেশি বেশি কথাবার্তা বলে ফেলছি। G protein coupled receptor উদাহরণ muscarinic cholinergic receptor, adrenergic receptor, dopamine receptor and the opioid receptor, all the important receptor মোটামুটি সবই হচ্ছে আমাদের G protein coupled receptor। এগুলা মেমব্রেনে থাকে, টাইম রেকর্ড হচ্ছে সেকেন্ডস। এই রিসেপ্টর গুলো কাজ করে তিনটা জিনিস দিয়ে, তিনটা ভাবে, একটা হচ্ছে অ্যাডিনাইল সাইক্লেস, দ্যাট ইজ সাইক্লিক AMP, and the phospholipase C, IP3 and diacylglycerol পাথওয়ে দিয়ে কাজ করে, এন্ড আয়ন চ্যানেল রেগুলেশনের মাধ্যমেও এগুলা কাজ করে। এগুলা কিভাবে কাজ করে? এগুলো আমরা একটা স্কিমাটিক প্রেজেন্টেশনের মাধ্যমে জি প্রোটিন কাপড় রিসেপ্টর এটাও দেখছি। And another one is the enzymatic receptor. এগুলার এক্সাম্পল হচ্ছে tyrosine kinase for the insulin, cytokine, growth hormone, growth factor, এগুলা মেমব্রেনে থাকে, মিনিটস টু আওয়ার্স এগুলা কাজ করে। এবং এইটার কিভাবে কাজ করে এটার আমরা একটা স্কিমাটিক প্রেজেন্টেশন দেখেছি। And the last one is the nuclear receptor, that is the
receptor regulating gene expression সেগুলো কি সেগুলো হচ্ছে all the steroid hormone, thyroxine, vitamin D and vitamin A. These are the intercellular receptor এবং এগুলা কিভাবে কাজ করে, capable of binding to the specific genes and facilitates their expression so that specific messenger RNA is synthesized. And this is the gist. এই 4 ধরনের রিসেপ্টর কোনটা কোথায় থাকে কিভাবে কাজ করে, ঠিক আছে। তারপর আমরা পড়ছি হচ্ছে একটা ডোজ রেসপন্স রিলেশনশিপ কার্ভ। ডোজ রেসপন্স রিলেশনশিপ কার্ভের আমরা চেহারা ছবি দেখছি। এটা হচ্ছে গ্রেডেড ডোজ রেসপন্স আর হচ্ছে ডোজ রেসপন্সও কিন্তু শর্ট নোট আসে। ডোজেস রেসপন্স গ্রেডেড ডোজ রেসপন্স আর আরেকটা হচ্ছে কোয়ান্টাল ডোজ রেসপন্স। দেখো গ্রেডেড ডোজ রেসপন্স কি মানে তুমি একদিকে এই যে ডোজ বাড়াইতেছো আর একদিকে রেসপন্স বাড়তেছে, এটাই হচ্ছে গ্রেডেড রেসপন্স। আর কোয়ান্টাল ডোজ রেসপন্স কোনটা, যেটা হচ্ছে যে অল অর নান ল, যে আইদার রেসপন্স অর নো রেসপন্স। তারপর আমরা পড়েছি থেরাপিউটিক ইন্ডেক্স, ইট ইজ দ্য রেশিও বিটুইন দ্য মিডিয়ান লিথাল ডোজ এন্ড দ্য মিডিয়ান ইফেক্টিভ ডোজ। এখানে আমরা ভালো করে বলছি যে মিডিয়ান লিথাল ডোজ কিন্তু আমরা মানুষ মেরে ফেলে তো আর আমরা থেরাপিউটিক ইন্ডেক্স বের করি না, এটা কিন্তু আমরা করি না। তাহলে আমরা কি দেখি, আমরা টক্সিক ডোজ দেখি, ঠিক আছে। এই কথাটা আমরা বলেছি। LD50 হচ্ছে ডোজ অফ এ ড্রাগ which is lethal for the 50% of the population and ED50 হচ্ছে ডোজ অফ এ ড্রাগ which produce the desired effect of the 50% of the population। কিন্তু আমরা দেখি হচ্ছে টক্সিক ডোজ আর TD50 আর ED50 দিয়ে আমরা এটা দেখি, ঠিক আছে। কেন আমরা দেখবো, যত বেশি টিআই হবে ড্রাগটা সেফ হবে, যদি একের নিচে হয় তাহলে ড্রাগটা হচ্ছে সেফ না, ঠিক আছে। এটা আমরা ড্রাগের একটা সেফটি মার্জিন দেওয়ার জন্য দেখি। তারপর আমরা এখানে দেখো যে ED50 কোন পর্যন্ত ডোজ দিলে ED50 আসতেছে আর তারপর কোন পর্যন্ত ডোজ দিলে লিথাল ডোজ আসতেছে। তুমি তো আর ইচ্ছা মতো একটা ড্রাগের ডোজ দিতেই থাকবা, ইচ্ছা মতো দিয়ে ফেলবা, নো। একটা তো টক্সিক ইফেক্ট আসার আগ পর্যন্ত একটা থেরাপিউটিক ইন্ডেক্স এটা তো লাগবে, ম্যাক্সিমাল রেসপন্স আসতেছে। এই দেখো এটা আমরা এইটাই হইতেছে আমাদের থেরাপিউটিক ইন্ডেক্স। আচ্ছা, তারপরে আমরা হোয়াট ইজ দ্য ড্রাগ পোটেন্সি, আমরা বলছি যে এখন যদি মরফিন আমরা যদি 10 মিলিগ্রাম দেই তাহলে আমরা যে অ্যানালজেসিক ডোজে যে ইফেক্ট পাবো, যদি হচ্ছে যে আমরা প্যাথেডিন 100 মিলিগ্রামে দিয়ে সেটা পাই, তার মানে হচ্ছে আমাদের মরফিন ইজ 10% পোটেন্ট দেন দা প্যাথেডিন। তারপর আমরা ইফিকেসি পড়েছি, ম্যাক্সিমাম ইফেক্ট অফ দ্য ড্রাগ ইজ কল্ড দ্য ইফিকেসি। তারপর আমরা পড়েছি কম্বাইন্ড ইফেক্ট। কম্বাইন্ড ইফেক্ট হচ্ছে 2 or more drug can result increase or decrease। ইনক্রিজের মধ্যে পড়েছে অ্যাডিটিভ, পটেনশিয়েশন এন্ড সিনার্জিজম। আর ডিক্রিজ রেসপন্সের মধ্যে আমরা পড়েছি ড্রাগ অ্যান্টাগনিজম। তার মধ্যে আমরা অ্যান্টাগনিজমের বিভিন্ন ভাগ করেছি এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম এন্ড দ্য কম্পিটিটিভ এন্ড নন কম্পিটিটিভ রিসেপ্টর অ্যান্টাগনিজম। এছাড়া আমরা বলেছি যে হচ্ছে ডাউন রেগুলেশন এন্ড আপ রেগুলেশন অফ দ্য ড্রাগস, যে যখন আমরা কিভাবে আমাদের একটা ড্রাগসের ডাউন রেগুলেশন এবং আপ রেগুলেশন হচ্ছে যখন আমরা একটা ড্রাগসের একটা প্রলং ইউজ হয় একটা অ্যাগনিস্টের, তখন হচ্ছে আমাদের ড্রাগসের ডাউন রেগুলেশন হয়। আর যখন আমাদের একটা অ্যান্টাগনিস্টের প্রলং ইউজ হয় তখন হচ্ছে আমাদের আপ রেগুলেশন হয়। এন্ড দেন আমরা ফ্যাক্টরস মডিফাই ড্রাগ অ্যাকশন আমরা বলেছি একটা, সেগুলো আমরা বলে গেছি। আর এখানে আমরা অ্যাজ হোল ফ্যাক্টর ইনফ্লুয়েন্সেস দ্য ড্রাগ রেসপন্স আমরা বা ড্রাগ অ্যাকশন সেটার আমরা একটা টেবিল এখানে দেখেছি। তো এই মোটামুটি অল ফর টুডে। আই হোপ যে তোমরা বুঝতে পারছো। তবে তোমাদের ফার্মাকোকাইনেটিক্স শেষ হয়েছে, তবে আনফরচুনেটলি তোমাদের ফার্মাকোকাইনেটিক্স প্যারামিটারস গুলো হয় নাই, ওটা কিন্তু একদিন পড়তে হবে। হাফ লাইফ গুলো না জি ম্যাম, এটা আজকে পড়ার কথা ছিল, তো হ্যাঁ আমরা সমস্যা নেই, আমরা নেক্সট ক্লাসে হয়তো আমরা সেটা দেখি। হ্যাঁ ফার্মাকোকাইনেটিক্স প্যারামিটার, এবং ওটা মনে হয় আগের একটা স্লাইডের সাথে আমরা কেউ যদি আমার স্লাইড পেয়ে থাকো সেখানে ছিল। জি ম্যাম, এটা আগের স্লাইডে আছে, বলা হয়নি। আই হোপ যে আমরা পরের ক্লাসটার সাথে অ্যাডভার্স ইফেক্টিভ যেগুলো পড়াবো আর যা আছে মোটামুটি ফার্মাকোডাইনামিক্সে ড্রাগ ইন্টারঅ্যাকশন সহ এগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শেষ করব। আই হোপ ইনশাআল্লাহ ম্যাম। ধন্যবাদ ম্যাম আপনাকে এত চমৎকার একটা স্লাইড প্রিপারেশন করে আমাদের ক্লাস নেওয়ার জন্য। আজকে যারা আমাদের সাথে ফেসবুকে জয়েন করতে পারেননি, আমাদের এই ক্লাসটি আমরা দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব, আপনারা সেখানে পাবেন এবং আমরা পরবর্তীতে সেটা আমাদের সেই লিঙ্কটি আমরা ফেসবুকেও দিয়ে দিব আমাদের জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি গ্রুপে। তো আজকে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে ধন্যবাদ যারা অংশগ্রহণ করেছেন।
এবং ম্যামকে আরেকটা কথা, তোমাদের জন্য স্পেসিফিক কোনো মানে মনে করো যে ফার্মাকোডাইনামিক্স আমি পড়া ফেলছি, কিন্তু ফার্মাকোডাইনামিক্স এ কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে, তাহলে তোমরা কিন্তু ওই যে জেনেসি ওদের ইনবক্সে তোমরা কিন্তু ইউ ক্যান আস্ক, হ্যাঁ, বা কোনো কিছু মনে করো জি আমি ম্যাম মনে করো যে আমি আমার কাছে মনে হচ্ছে যে মানে আমি মানে তোমাদেরকে বুঝাইতে পারছি, কিন্তু বিকজ অ্যাজ ইট ইজ আ ভার্চুয়াল ক্লাস হয়তো আমি বুঝাইতে পারি নাই, বা আমি হয়তো বা কিছু ইনফরমেশন হয়তো দেয়ার মে বি আ গ্যাপ বিটুইন ইউ এন্ড মি, তো সো ইউ ক্যান আস্ক এনিথিং, ইউ ক্যান আস্ক, ওকে, এন্ড আই উইল ধন্যবাদ ট্রাই টু সলভ ইট, ওকে, অল ফর জি ম্যাম টুডে, ধন্যবাদ। বি সেক্ষেত্রে সেফ এন্ড আমরা কিপ সেফ, জি ম্যাম এন্ড জি আমরা ভুলে ম্যাম যাও না, প্রশ্নগুলো কালেক্ট করে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আপনাকে একসাথে ম্যাম দিয়ে দিলে আপনি পরবর্তী ক্লাসে হয়তো বা ক্লাসে হ্যাঁ একটা ক্লাসে তখন ওগুলো সলভ করতে পারবো। আচ্ছা, বি সেফ, তোমরা কিন্তু ভুলে যেও না যে করোনা সংক্রমণের হার বেড়ে গেছে, আজকে 50 জন মারা গেছে, এবং আই হোপ যে যারা ভ্যাকসিন নিয়েছো এবং যারা ভ্যাকসিন নাও নাই, বোথ বোথ তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করবা, এবং বোথ তোমরা অবশ্যই মানে সাথে সবসময় স্যানিটাইজার রাখবা এবং বারবার হাত ধুবা। আই হোপ যে তোমরা সবাই সেফ থাকবা। ওকে, আজকের জন্য খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ম্যাম। জি ধন্যবাদ।